কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবা যে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো, এবং আমাকে এটা ইনশিওর করবা যে তোমার যে বন্ধুরা আছে তারা কি আমাদের সাথে যুক্ত হয়েছে কিনা। যদি কেউ যুক্ত না হয়ে থাকে সবাইকে একটু ঝটপট কমেন্ট করো, মেনশন করো, যেন সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা একসাথে আজকের ক্লাসটা উপভোগ করতে পারি। তোমরা জানো আজকের ক্লাসটি কর্নিয়া থেকে আমাদের আয়োজিত হতে যাচ্ছে। এই ক্লাসটিতে আমরা পড়াবো তোমাদেরকে সমাস। সমাস নিয়ে আমাদের ব্যাকরণের সমাস টপিকটা নিয়ে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যেই ভীতি থাকে যে সমাস পড়তে মনে হয় লাগে 6 মাস। আসলে না, সমাস পড়তে 6 মাস নয়, একটা ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে করো, একটা ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে করো, এই ক্লাসে তোমার সমাস নিশ্চিত হবে। এবং আজকের ক্লাসে আমি তোমাকে সমাস শিখাবো মাত্র 4 লাইনের একটি কৌশলে, মাত্র 4 লাইনের একটি টেকনিক শিখাবো। এই টেকনিকের মাধ্যমে তুমি তোমার এই সমাস টপিকটাকে আয়ত্ত করতে পারবে। যদি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করো এবং আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এভাবে তুমি যদি শোনো, তাহলে ইনশাল্লাহ তুমি আজকের ক্লাসে সমাস মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো এই যে সমাস, এই সমাস টপিকটার কাজ কি, মূলত সমাসের কাজ কি দেখো। প্রথমে আসে এই সমাস। সমাস শব্দটা হচ্ছে, এটা তো একটা শব্দ তাই না, এই সমাস শব্দটা এটা একটা শব্দ। এই সমাস শব্দটি হচ্ছে শুরুতে আমরা লিখবো তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। সমাস শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত 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 ভাষার শব্দ। তাহলে এই যে একটা সমাস, এই সমাস টপিকটা এটা একটা টপিকের নাম। সমাস শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। পরীক্ষায় আসতে পারে যে সমাস শব্দটি কোন ভাষার শব্দ, তুমি কি করবা, দিবা তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আবার সমাস শব্দটা এভাবে আসতে পারে যে সমাস শব্দটি কোন জাতীয় শব্দ, কোন জাতীয় শব্দ, কোন জাতীয় শব্দ, তখন কিন্তু এর অর্থ পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবা কোন জাতীয়, কোন ধরনের, তাহলে হবে পারিভাষিক শব্দ। কি হবে, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। আজকের ক্লাসে একটা জিনিস মনে রাখো যে সমাস শব্দটা শুধু নয়, সমাস ছাড়া মনে করো ব্যাকরণের আমরা বললাম যে ব্যাকরণ, আমরা কি বললাম ব্যাকরণ, মনে করো ব্যাকরণ, আমরা বললাম সন্ধি, আমরা বললাম সন্ধি, আমরা বললাম সন্ধি, আমরা বললাম কারক, আমরা বললাম সমাস, আমরা বললাম বিভক্তি। এগুলো তো একটা নাম তাই না, এগুলো কি একটা নাম, এটা একটা ব্যাকরণের টপিকস এর নাম। ব্যাকরণের যত টপিকস আছে সবগুলো টপিকস এর নামই হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। কি বললাম, তৎসম বা সংস্কৃত শব্দ। যদি বলা হয় যে এই যে সমাস শব্দটি কোন জাতীয় শব্দ বা কোন ধরনের শব্দ, তাহলে হয়ে যাবে পারিভাষিক শব্দ, রাইট। তারপর আমরা যদি বলি এই যে ব্যাকরণ, এই শব্দটা ব্যাকরণ নিজেও তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ, তাহলে হবে পারিভাষিক শব্দ। কারণ আমরা জানি ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। এবং সমাস শব্দটি আমরা বলি সমাস, এই সমাস শব্দটির ইংরেজি কি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবা। ওকে, তো সবাই তো আমাকে ঝটপট কমেন্ট করে জানো। আমার সাথে আছে মুইজ মুতাসিম ইসলাম, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছ, সবার সালাম একসাথে গ্রহণ করছি। আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবা কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো, কে কোথা থেকে আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছো, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবা, আমি সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে সাদিয়া, আমাদের সাথে মুইজ যুক্ত হচ্ছে সিরাজগঞ্জ থেকে, আমাদের সাথে লামিয়া যুক্ত হয়েছে, লিমন যুক্ত হয়েছে, নিপা যুক্ত হয়েছে, মায়াবী কন্যা যুক্ত হয়েছে, মেঘ কন্যা যুক্ত হয়েছে, আমাদের সাথে রত্না চৌধুরী যুক্ত হয়েছে। সবাইকে আমি বলছি সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, আসি এই সমাস থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে একটু দেখেন। সমাস থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, সমাস থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপণ,
সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। একটু আসি, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপণ, সংক্ষেপণ। এরপর আসি, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। এরপর আমি যদি বলি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, আমি না বলে বলবো যে সমাস শব্দের অর্থ মিলন। আমি কি বলবো? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। কি বললাম? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। এখন কথা হচ্ছে ভাই, আমরা সন্ধি পড়ার সময় পড়ছিলাম সন্ধি শব্দের অর্থ মিলন। একটু খেয়াল করবেন, বিষয়গুলো একটু কনফ্লিক্ট, এগুলো পরীক্ষায় আসে, আসলে ভুল করেন। কারণ আমরা জানি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, আবার সমাস শব্দের অর্থ আমি বলতেছি মিলন। তাহলে কোনটা সঠিক? আসেন, সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে মিলন হয় ধ্বনির। কিসের মিলন হয়? সন্ধিতে মিলন হয় ধ্বনির। আর সমাস, এই সমাসে মিলন হয় কার? সমাসে মিলন হয় পদের। সমাসে মিলন হয় কার? পদের। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পদ। আমি যদি ধরি যে সন্ধি, সন্ধিতে কি হয়? যেমন সবার কমন উদাহরণ একটা আছে, বিদ্যা যোগ আলয়। কি বললাম? বিদ্যা যোগ আলয়। তাহলে বিদ্যা যোগ আলয় কি হলো? বিদ্যালয়। কিন্তু সমাসে কি হয়? সমাসে হয় সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। তাহলে একটু খেয়াল করি, এই জায়গায় সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। তাহলে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এই জায়গায় কয়টা পদ পাইলাম? তিনটা পদ পাইলাম। এই তিনটা পদ মিলে বা একত্রিত হয় বা মিলন হয়ে একটা পদ হয়, সে পদটা হচ্ছে সিংহাসন। কি হলো? সিংহাসন। তাহলে দেখেন এই জায়গায় ছিল কয়টা পদ? একটা, দুইটা, তিনটা। এই তিনটা পদ মিলে হয়ে গেল কি? একটা পদ। তাহলে এই সমাসকে আমরা বলতে পারি, সমাসের কাজ হচ্ছে এক পদীকরণ করা। বহুপদ থেকে পদকে কি করে? একটা পদে রূপান্তর করে হচ্ছে এই সমাস। তাহলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। আবার সন্ধিতে মিলন হয়, সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু এখানে মিলন হবে কার? এখানে মিলন হবে ধ্বনির। একটা হচ্ছে ধ্বনির মিলন, আর একটা হচ্ছে পদের মিলন। সবাই কি ক্লিয়ার? আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত আছে, আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত আছে, আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত আছে, আমাদের সাথে নাটোর থেকে যুক্ত আছে। নামটা নিয়েন ভাই। আচ্ছা, রাফি, রাফি আছো? রাফি, তোমার নাম নিয়েছি ভাই। ময়মনসিংহ থেকে যুক্ত আছে মিম। আমাদের সাথে রাফিয়া, রাফিয়া ইসলাম যুক্ত আছে ময়মনসিংহ থেকে। আমাদের অনেক শিক্ষার্থী আছে ময়মনসিংহ থেকে। প্রত্যেকে তার নিজ জেলার নাম লিখে নিজ জেলাকে এগিয়ে রাখো। আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত আছে, নেত্রকোনা থেকে যুক্ত আছে স্নিগ্ধা, তারা যুক্ত আছে। ওকে, আমরা একটু দেখি। তাহলে আমরা কি দেখলাম? সমাসে হয় পদের মিলন, সন্ধিতে হয় ধ্বনির মিলন। সমাসে কার মিলন হয়? পদের মিলন। আর সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির মিলন। ওকে, এখন আসি, দেখো এই জায়গায় বললাম দুধ মেশানো ভাত। হয়েছে কি? দুধ ভাত। দুধ মিশানো ভাত, দুধ ভাত। দুধ মিশানো ভাত হয়েছে কি? দুধ ভাত। তাহলে একটু আসি, একটু খেয়াল করো, এই জায়গায় দুধ একটা পদ, মেশানো একটা পদ, ভাত একটা পদ। এই তিনটার মিলন হয়েছে। কি হয়েছে? মিলন হয়েছে। এই মিলন হয়ে হয়েছে কি? দুধ ভাত। তাহলে সমাসে বহুপদ থেকে এক পদীকরণ করা হয়। আরো একটা বিষয় আছে, সমাসে যদি মিলন হয়, সমাস শব্দের অর্থ যদি দেখো, একটু লিখে রাখো, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, মিলন। তাহলে বিপরীত অর্থ কি? বিপরীত অর্থ হচ্ছে ব্রেকআপ, তাই তো? আচ্ছা, মিলনের বিপরীত কি? সমাস শব্দের অর্থ যদি মিলন হয়, এর বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। বিচ্ছেদ বা বিগ্রহ, তোমরা লিখে রাখতে পারো, বিচ্ছেদ, বিচ্ছেদ বা বিগ্রহ, বিচ্ছেদ বা বিগ্রহ। তাহলে এইটা যদি মিলন হয়, এটার বিপরীত এটা, তাই তো? ক্লিয়ার? ওকে, এখন আসি ভাই, কোনটার নাম কি? আমাদের পরিচিতি জানতে হবে। সমাস সম্পর্কে একটু পরিচিতি নিব, আমরা চিনবো, জানবো, তারপরে আমরা সমাস একটা টেকনিকে শিখবো। এই যে একটা বাক্য দেখতে পাচ্ছ, এটা বিশাল বড় একটা বাক্য। এই বাক্যটার নাম কি ভাই? এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। বাক্যটার নাম সবাই একটু কমেন্ট করো। বাক্যটার নাম কি? যে দুধ মিশানো ভাত, এটা তো একটা বাক্য, তাই না? এই বাক্যটার নাম কি? এই বাক্যটার নাম কি? সবাই একটু কমেন্ট করে, বাক্যটার নাম কি? এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। আর এই যে পদটা দেখতে, একটা পদ, এই যে একটা পদ আছে, এই পদটার নাম কি? এই পদটার নাম কি? বলো, এই পদটার নাম কি? এই পদটার নাম কি? এই পদটার নাম কি? সবাই একটু কমেন্ট করো, সবাই। এই পদটার নাম কি বলো? এটা হচ্ছে ব্যাস বাক্য। এই পদটার নাম কি? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো।
সবাই একটু কমেন্ট করো, এই পদটার নাম কি? সবাই একটু কমেন্ট করো, সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করো, এই পদটার নাম কি? এই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। এই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। একটু খেয়াল করো, সমস্ত পদ। এই পদটার আরো নাম আছে সমাস নিষ্পন্ন পদ বা সমাস যুক্ত পদ, বলতে পারি আমরা সমাস যুক্ত। যুক্ত আরো নাম আছে যুক্ত পদ, সমাস যুক্ত পদ। কি কি বললাম? সমাস যুক্ত পদ, সমাস বদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, সমস্ত পদ। সবচেয়ে বেশি আমরা পরিচিত থাকি এটার নাম হচ্ছে সমস্ত পদ, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। একটার নাম সমস্ত পদ, একটার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য, ব্যাস বাক্য, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য, এটার নাম হচ্ছে সমস্ত পদ। একটু খেয়াল করো, নোট করো, এই যে বাক্যটা আছে বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য, এটার নাম হচ্ছে সমস্ত পদ। এখন কাজ হচ্ছে পরীক্ষায় আমাদের আসে এই সমস্ত পদটা আসে, এই সমস্ত পদ থেকে হয়তো আমাকে বলে ব্যাস বাক্য নির্ণয় করো, অথবা পরীক্ষা এভাবে আসতে পারে যে তোমাকে একটা শব্দ দেওয়া আছে, শব্দটাকে কোন সমাস এটা নির্ণয় করো বা এর ব্যাস বাক্য করো। তাহলে তুমি কিভাবে করবে একটু দেখো। এই যে একটা পদ দেখতে পাচ্ছ, মনে রাখবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে এক একটি পদ বলা হয়। তাহলে এই যে একটা পদ, এটা কোথায় আছে? পূর্বে আছে, বাক্যের পূর্বে বা আগে আছে। পূর্বে যে পদটা থাকে তাকে বলা হয় পূর্ব পদ। কি বলা হয়? তাকে বলা হয় পূর্ব পদ। মনে রাখবা, তাহলে বাক্যের শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ব পদ, আর বাক্যের শেষে যেটা থাকে এটাকে বলা হয় পরপদ। এটাকে কি বলা হয়? তাহলে এই দুধ মিশানো ভাত, এই ভাতটা কি? এই ভাতটা হচ্ছে পরপদ, ভাতটা হচ্ছে পরপদ। তাহলে দেখো, দুধ হচ্ছে পূর্বপদ, ভাত হচ্ছে পরপদ। তাহলে মাঝখানেরটা কি? মাঝখানেরটা হচ্ছে মধ্যপদ, মাঝখানেরটা হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা কি কি পদ পেলাম? পূর্বপদ, পরপদ আর হচ্ছে মধ্যপদ। পূর্বপদ, পরপদ আর একটা হচ্ছে মধ্যপদ। পূর্বপদ, পরপদ, মধ্যপদ। তোমরা অনেকেই কমেন্ট করছো সমস্ত পদ, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করছো, থ্যাংক ইউ। ওকে, তোমরা এক ধাক্কা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, আজকে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ক্লাস করার সুযোগ করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও। আজকে ক্লাসটা শেয়ার করে দিলে কিন্তু তোমাদের জন্য উপহার আছে। ক্লাস শেষে বলবো কি উপহার। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে লিখবে শেয়ার ডান, শেয়ার করে সবাই লিখবে শেয়ার ডান। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম? পূর্বপদ, পরপদ আর হচ্ছে মধ্যপদ। এই পূর্বপদ, পরপদ, এই পরপদের আরো একটা নাম আছে, এই নামটা হচ্ছে উত্তর পদ। নামগুলা লিখে রাখো, কাজে আসবে পরীক্ষায়। যে পূর্বপদের আরেক নাম কি? পূর্বপদের আরেক নাম হচ্ছে উত্তর পদ। পূর্বপদের আরেক নাম কি? উত্তর পদ। সবাই একটু লিখো, পূর্বপদের আরেক নাম কি? উত্তর পদ। সবাই একটু লিখো, লিখো। তাহলে এই যে আমি নামগুলো বললাম, কি কি নামের সাথে আমরা পরিচিত হইলাম? প্রথমে আমরা শিখলাম ব্যাস বাক্য, তারপর শিখলাম আমরা সমস্ত পদ, তারপর শিখলাম আমরা পূর্ব পদ, তারপর আমরা শিখলাম মধ্যপদ, তারপর শিখলাম আমরা পরপদ। এই যে নামগুলো আছে, এই নামগুলোকে একত্রে কি বলা হয়? এই নামগুলোকে একত্রে বলা হয় প্রতীক। কি বলা হয়? এই এই যে সমাসের অংশগুলো আছে সবগুলোকে একত্রে বলা হয় প্রতীক। ঠিক আছে, এরপরে আসি আমরা। তো আমাদের অফলাইনে, তোমরা জানো যে আমাদের কর্নিয়া অফলাইনে একটা বিশেষ ছাড়ে ভর্তি চলছে 31 তারিখের মধ্যে। তোমরা যদি কেউ 31 তারিখের মধ্যে মানে 31 আগস্টের মধ্যে তোমরা অফলাইনে কেউ ভর্তি হও, বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা নার্সিং, তোমাদের দুজনের জন্য মানে দুই শাখাতে মানে দুইটাতে আমাদের অফার আছে, বিশেষ অফার। একটা হচ্ছে 13,500 টাকা আর একটা হচ্ছে 12,500 টাকা। যদি কেউ অফলাইনে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে বা আমাদের এসে আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করবে। 3,500 টাকা ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলছে। আর এই অফলাইন ব্যাচে ভর্তি হলে তুমি কি কি পাবা? অফলাইন ব্যাচে ভর্তি হলে আমাদের 8 মাসের একটা কোর্স পাবা এবং প্রত্যেকটা প্রত্যেকটা তুমি ক্লাসের একটা লেকচার শিট পাবা। তুমি যে ক্লাস শেষে যে তুমি ক্লাস শেষে যে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার জন্য তুমি আলাদা ওয়েমার শিট পাবা, কলম পাবা, স্কেল পাবা, জিপার পাবা, চাবিডিং পাবা, আমাদের 151 সেট প্রশ্নের পরীক্ষা পাবা। তো দেখো, তুমি যে প্রস্তুতি নিবা, তোমার যে 7-8 মাস যে তুমি পড়বা, পড়ার জন্য তোমার কি লাগবে? একটা গুছানো গাইডলাইন লাগবে। আমাদের আমাদের কর্নিয়া থেকে তুমি সার্বক্ষণিক গাইডলাইন পাবা। আর অফলাইনে যারা ভর্তি হবা তাদের জন্য অনলাইন ফ্রি। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, 31 আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাও, 3,500 টাকা ডিসকাউন্ট আছে তোমাদের জন্য। ওকে, আসি সমাসের প্রকারভেদ। পরীক্ষা আসে এখান থেকে প্রশ্ন যে সমাস মোট কত প্রকার। দেখো একটু খেয়াল করো, এই জায়গায় একটু জটিলতা আছে। আমাদের পূর্বের যে ব্যাকরণ বইটা ছিল, আমাদের পূর্বের যে বাংলা ব্যাকরণ বই ছিল, সেখানে আমরা পড়েছিলাম ব্যাকরণে আমাদের সমাস হচ্ছে মোট 6 প্রকার।
কিন্তু আধুনিক যে ব্যাকরণ আমাদের প্রণীত হয়েছে বা আমাদের পরিবর্তন হয়েছে, সেখানে কিন্তু সমাস আছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। তাহলে আমরা বলতে পারি সমাস প্রধানত হচ্ছে 6 প্রকার, মূলত 4 প্রকার। কিভাবে? দেখো, একটু দেখো সবাই। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস। আমরা আজকের ক্লাসে এই 6 প্রকার সমাসই আমরা আলোচনা করব, কেননা পরীক্ষায় কিন্তু তোমরা দেখছো বিগত বছরে যে প্রশ্নগুলো আছে আমাদের এই 6 প্রকার থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। যেমন দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের আরেক নাম হচ্ছে বন্ধন সমাস, জেনে রাখা ভালো। দেখো, দ্বিগু সমাস, তারপর আছে তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারক লোপী সমাস। তারপর আসে কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাসের আরেক নাম হচ্ছে বর্ণন সমাস। তারপর আসি বহুব্রীহি সমাস, বহুব্রীহিতে আমরা নতুন অর্থ পাই। বহুব্রীহি সমাসের না আরেক নাম হচ্ছে অন্যার্থক সমাস, মানে অন্য আরেকটা অর্থ দেয়। তারপর আছে অব্যয়ভাব সমাস। এই যে সমাসটা আমি বললাম, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস, এই 6 প্রকার তোমরা শিখে রাখবা। যদি পরীক্ষায় আসে যে সমাস মোট কয় প্রকার বা মূলত কয় প্রকার, তোমরা উত্তর করবে 4 প্রকার। কয় প্রকার উত্তর করবে? অবশ্যই 4 প্রকার উত্তর করবে। পরীক্ষা আমাকে অনেকে প্রশ্ন করো, ভাইয়া সমাস আসে পরীক্ষায় যে সমাস কত প্রকার, আমরা কি উত্তর করব? 4 প্রকার। 4 প্রকার উত্তর করবা, কেননা আমাদের এতদিন পুরাতন ব্যাকরণ বইতে ছিল 6 প্রকার, কিন্তু নতুন যে আধুনিক সংস্করণ 4 প্রকার দেয়া আছে। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস, এই 4 প্রকার সমাস থেকে তোমার পরীক্ষায় অধিকাংশ সময় প্রশ্ন আসে, এবং এই সমাসগুলো আমাদেরকে জানতে হবে এবং বাকিগুলো আমরা সব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে জানবো। আমি কথা দিয়েছিলাম আজকের ক্লাসে 4 লাইনের সমাস শিখাবো। তোমরা কি শিখতে চাও? চাইলে এখনই কমেন্ট করে জানাও। তোমরা কি সবাই সমাস শিখতে চাও? বলো। আমি অফলাইনে ভর্তি হয়ে গেছি ভাইয়া, ফার্ম গেটে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। আর যারা ভর্তি হও না তারা অবশ্যই ভর্তি হয়ে যাও। ওকে, এরপর আসি সমাস মনে রাখার কৌশল। তোমরা চাচ্ছ যে সমাস মনে রাখবো কিভাবে? আসো, এই 4 লাইনের আমি একটা কবিতা পড়াবো তোমাকে। এই কবিতার মাধ্যমে তুমি তোমার সমাস মুখস্থ করতে পারবা। এই 4 লাইনের কবিতার মাধ্যমে তুমি তোমার কি করতে পারবা? সমাস মুখস্থ করতে পারবা। এই কবিতাটা দেখো কি বলছে। ভাই ক্লাসে আছি, ভাই ক্লাস শেষে ফোন দিই। জি ভাই বলুন। জি জি। ওকে ওকে, জি ভাই জি ভাই। তাহলে দেখো সবাই একটু আমি বলছি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে কি হবে? দ্বন্দ্ব সমাসে বলছে দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাসে কি? উভয় পদ সমান। আমার কবিতাটা শোনো। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, অব্যয়তে, দেখো একটু খেয়াল করো, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পায়, অব্যয়তে পূর্বপদ বলে কে? বলে রাশেদ। ভাই যেহেতু আমি ক্লাসে আছি আমি বলতেছি। তাহলে দেখো কি বললাম, কবিতাটা আমার কথা একটু শোনো। এদিকে দেখো বাচ্চারা, আমার কথা শোনো। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ। ভাই তাহলে তুমি যদি এই 4 লাইনের কবিতাটা মুখস্থ রাখতে পারো বা মাথায় রাখতে পারো, তোমাকে আর কেউ সমাসে আটকাইতে পারবে না, আমি কথা দিলাম। একটু শোনো। তাহলে দেখো কি বললাম, দ্বন্দ্বে উভয় পদ সমান। তাহলে দ্বন্দ্ব সমাসে কি আছে? দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান। উভয় পদটা কি ভাই? উভয় পদ মানে হচ্ছে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ এবং পরপদ। তাহলে উভয় পদ কি? উভয় পদ হচ্ছে পূর্বপদ এবং পরপদ। সরি, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ এবং পরপদ। তাহলে পূর্বপদ এবং পরপদ দুইটাই কি হবে? দ্বন্দ্ব সমাসে কি হবে? পূর্বপদ এবং পরপদ সমান থাকবে। তাহলে দেখো, যেমন আমরা বলি বাবা মা। বাবা মা আমাকে খুব ভালোবাসে। কি বললাম? বাবা মা আমাকে খুব ভালোবাসে। তাহলে আমাকে বাবা ভালোবাসে, মা ভালোবাসে না, তাই না? এরকম না, বাবাও ভালোবাসে, মাও ভালোবাসে। ঠিক আছে? আমি বললাম মাসি পিসির বাড়িতে বেড়াতে যাব না আর। তাহলে কার বাসায় বেড়াতে যাব না? মাসির বাসায় যাব না, পিসির বাসায় যাব না। ঠিক আছে? তাহলে আমি বললাম যে আমি 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 বলতে পারি যে ওহি নকুল। তাহলে ওহি এবং নকুল মানে সাপ আর হচ্ছে বেজি, দুজন ঝগড়া লাগছে। তাহলে দুজনে মিলেই তো ঝগড়া লাগছে, তাই না? আমি বললাম আজকে সকালের নাস্তাতে চাটা দিও, মানে টা দিও। তাহলে চাও দিও, তাও দিও। ঠিক আছে? কথার কথা। ঠিক আছে? এরপর আসি, বলছি কাপড় চোপড় গুলো একটু গুছিয়ে রাখো। তাহলে কাপড় চোপড়। তাহলে এই যে দেখো পূর্বপদ, মানে প্রত্যেকটা পদকেই কি সমান অর্থ প্রাধান্য দিচ্ছে। মনে রাখবা পূর্বপদ এবং পরপদ মানে হচ্ছে উভয় পদ। দ্বন্দ্বে উভয় পদ সমান, মানে দুইটা প্রাধান্যই সমান। ক্লিয়ার? ওকে, এরপর আসি দ্বিতকে গাই পরপদের গান। ভাই দ্বিতক নামে কোনো সমাস নাই। দেখো
দিতে হচ্ছে দ্বিগু সমাস, দিতে কি, দিতে হচ্ছে দ্বিগু সমাস, ততে হচ্ছে তৎপুরুষ সমাস, ততে কি তৎপুরুষ, তৎপুরুষ সমাস, ততে হচ্ছে তৎপুরুষ সমাস। আর এই কতে হচ্ছে কর্মধারয় সমাস, এই কতে হচ্ছে কর্মধারয়, কত হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমি কি কি বললাম, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, আর হচ্ছে কর্মধারয় সমাস। দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে এই তিনটা সমাসে কি হয়, এই তিনটা সমাসে পরপদ প্রাধান্য পায়, এই তিনটা সমাসে কি হয়, পরপদ প্রাধান্য পায়। এরপর আসি বহুব্রীতে নতুন অর্থ পায়। তার মানে কি, বহুব্রী একটা সমাস আছে না, এই সমাসে পূর্বপদের প্রাধান্য পায় না, পরপদের প্রাধান্য পায় না, একটা নতুন একটা সমাস মানে নতুন একটা অর্থ দেয়। কিভাবে, আমি যদি বলি, আমি বললাম বিনা পানি, কি বললাম, বিনা পানি, একটু খেয়াল করো, বিনা পানি। আচ্ছা বিনা পানি বললাম, বিনা পানি মানে কি, বিনা পানি মানে হচ্ছে বিনা বুঝায় না পানি বুঝায়, বিনাও বুঝায় না পানিও বুঝায় না, বিদ্যার দেবী সরস্বতীকে বুঝায়। ঠিক আছে, আমি যদি বলি চৌচালা, আমি বললাম চৌচালা, আমি বললাম চৌচালা, তাহলে চৌকে বুঝাচ্ছে না চালাকে বুঝাচ্ছে, চৌ বুঝায় না চালাও বুঝায় না, চার চাল বিশিষ্ট একটা ঘরকে বুঝায়, চার চাল বিশিষ্ট একটা ঘরকে বুঝাচ্ছে, চার চাল বিশিষ্ট একটা ঘরকে বুঝাচ্ছে। ঠিক আছে, আমরা এগুলো ডিটেলস শিখবো, একটু ধৈর্য ধরো। তাহলে বহুব্রীতি কি হয়, পূর্বপদ বুঝায় না, পরপদ বুঝায় না, নতুন একটা পদের যখন অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় বহুব্রী সমাস। এরপর আসি অব্যয়ীভাব সমাস। অব্যয়ীতে পূর্বপদ, বলছে অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান, পূর্বপদ প্রধান। তারপর কবিতাটা একটু মিলাই, যে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ বলে আসে ভাই। তাহলে দেখো, দ্বন্দ্বে কি সমান, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ বলে আসে ভাই। সবাইকে নোট করছো, সবাইকে নোট ডান, সবার নোট ডান, নোট ডান হলে আমাকে একটু জানাও, সবার নোট ডান, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। ওকে, ওকে, এক দেখা শেয়ার হয়ে যাক, সবাই একটু শেয়ার করো। আমরা এরপরে স্লাইডে চলে যাচ্ছি, সবাই একটু শেয়ার করো। তাহলে দ্বন্দ্ব সমাসে কি পাইলাম, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ বলে আসে ভাই। ওকে, এরপর স্লাইডে আসি, নতুন একটা শব্দকে বহুব্রী সমাস, গুড, ভেরি গুড, নতুন শব্দকে বহুব্রী সমাস বলে। আসি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি একটু আমরা শিখি, দ্বন্দ্ব সমাস কি, দ্বন্দ্ব সমাস চিনবো কিভাবে আমরা, বলো, দ্বন্দ্ব সমাসটা আমরা চিনবো কিভাবে, ক্লিয়ার, সবাই লিখেছে ক্লিয়ার, নোট ডান, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নোট ডান, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখন একটু আমরা পড়াশোনা আবার আসি, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, আমরা পড়াশোনায় আসি। ওকে, আসো, দ্বন্দ্ব সমাস, যে সমাসের, লিখে রাখতে পারো, যে সমাসের পূর্বপদ এবং পরপদের সমান অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস, তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যে সমাসের পূর্বপদ এবং পরপদ সমান অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি, দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি, সবাই একটু লিখো, দ্বন্দ্ব সমাস চেনার উপায়, সবাই একটু লিখো, দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাস চেনার উপায়, এক নম্বরে লিখবা সমস্ত পদের, প্রথমে লিখে নিই আমরা উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাসে আমরা কি বলছিলাম, উভয়, উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাসে কি বললাম, দ্বন্দ্ব সমাসে আমরা বলছি উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাসে আমরা কি বলছি, দ্বন্দ্ব সমাসে আমরা বলছি, দেখো একটু খেয়াল করো, লিখো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসে কি, দ্বন্দ্ব সমাসে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পদে উভয় পদ, মানে দুইটা পদ, উভয় পদ। দ্বন্দ্ব সমাসে কি হবে, উভয় পদ, উভয় পদ সমান, উভয় পদ কি সমান, উভয় পদ সমান। দুই নম্বর চেনার উপায় হচ্ছে এই সমাসে, দেখবা এই সমাসে ব্যাস বাক্যের মাঝে লিখবা ব্যাস বাক্য, ব্যাস বাক্যের মাঝে, সবাই একটু লিখো, ব্যাস বাক্যের মাঝে, ব্যাস বাক্যের মাঝে কি থাকে, ও ব্যাস বাক্যের মাঝে ও আর এবং এগুলো থাকে, ব্যাস বাক্যের মাঝে ও এবং আর থাকে, থাকে।
এরপর লিখবা সমস্ত পদের মাঝে হাইফেন থাকে, সমস্ত পদের মাঝে হাইফেন থাকে। তাহলে কি কি বললাম একটু খেয়াল করো। আমরা বললাম উভয় পদ সমান, উভয় পদ কি থাকে? সমান থাকে। ব্যাস বাক্যের মাঝে কি থাকে? ও এবং এবং আর থাকে, ও এবং আর থাকে। আর এই যে সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। একটু বৈশিষ্ট্যগুলো লিখে নাও। কি কি বৈশিষ্ট্য? উভয় পদ সমান। আমরা আসি, আমরা বললাম প্রথমে বললাম বাবা মা, কি বললাম? বাবা মা। তাহলে এই যে এই পদটা কি পদ? এই যে মাঝখানে কি আছে? হাইফেন আছে, একটু খেয়াল করো। মাঝখানে কি আছে? হাইফেন আছে। তাহলে সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। তাহলে এটা কি পদ? এটা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদের আমরা এখন ব্যাস বাক্য করব। তাহলে ব্যাস বাক্য কিভাবে করব সবাই একটু কমেন্ট করো। আমরা বলছি ব্যাস বাক্যের মাঝে ও এবং আর থাকে। তাহলে বাবা মা, এটা ব্যাস বাক্যের মাঝে কি বসবে? বাবা, বাবা ও মা, অথবা বাবা আর মা। ক্ষেত্র বিশেষে বাবা এবং মা হতে পারে, বাবা ও মা, বাবা এবং মা, বাবা আর মা, এরকম হতে পারে। ঠিক আছে? আমরা বললাম একটু খেয়াল করো, আমরা বললাম দোয়াত কলম, আমরা বললাম দোয়াত কলম, লিখো একটু। আমরা বললাম দোয়াত কলম, আমরা বললাম দোয়াত কলম। তাহলে দোয়াত ও কলম, দোয়াত ও কলম, দোয়াত ও কলম। তাহলে এই যে মাঝখানে হাইফেনটা আছে, এই হাইফেনের স্থানে আমরা ও বসাই দিলেই হয়ে যাবে আমাদের ব্যাস বাক্য। অথবা এবং অথবা আর, যে কোনো একটা বসালে আমাদের ব্যাস বাক্য হয়ে যাবে। আমাদের কি হয়ে যাবে? ব্যাস বাক্য হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি দ্বন্দ্ব সমাস ক্লিয়ার? ওকে, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হলে আমরা একটা একটা করে বলবো, তোমরা আমাকে একটু জানাবা। তোমরা একটু আমাকে জানাবা যে দ্বন্দ্ব সমাস, আমি একটা একটা করে एग्जांपल বলবো, তোমরা বলবা এটার দ্বন্দ্ব সমাস কি হবে, ব্যাস বাক্য কি হবে। আমি বললাম, মনে করো মাসি পিসি বলছে, আমি বললাম জিন পড়ি, আমি বললাম জিন পড়ি, একটু দেখো, আমি বললাম জিন পড়ি, আমি বললাম জিন পড়ি। একটু লিখো, সবাই লিখো, এই পরিমণি না, লিখো পড়ি, জিন পড়ি, পড়ি পড়ি, জিন পড়ি। এর ব্যাস বাক্য কি হবে? জিন পড়ি। এটা হচ্ছে সমস্ত পদ, এই সমস্ত পদ জিন পড়ি। এই জিন পড়ির ব্যাস বাক্য কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। জিন পড়ি এর ব্যাস বাক্য কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। জিন পড়ি এর ব্যাস বাক্য কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। জিন পড়ি ব্যাস বাক্য কি হবে? জিন পড়ি ব্যাস বাক্য কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। জিন ও পরি, পূজা দাস লিখেছে জিন ও পরি, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে জিন পরি কি হবে? জিন ও পরি। আমি যদি বলি চা বিস্কিট, আমি যদি বলি চা, চা হাইফেন বিস্কিট বা বিস্কুট, যাই বলো সমস্যা নাই, বিস্কুট, আমি বললাম চা বিস্কুট। তাহলে চা বিস্কুট কি হবে? ব্যাস বাক্য চা ও বিস্কুট, চা ও বিস্কুট, চা ও বিস্কুট। আমি বললাম দা কুমড়া, আমি বললাম দা কুমড়া, দা কুমড়া। তাহলে দা কুমড়া, তাহলে দা এবং কুমড়া বা দা ও কুমড়া। দেখো এই জায়গায় আমাদের কিছু ইয়ে আছে, মানে ক্লাসিফিকেশন আছে, যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যেমন কোন ধরনের দ্বন্দ্ব সমাস? মিলনার্থক দ্বন্দ্ব সমাস, বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, সমচ্চারিত দ্বন্দ্ব সমাস, তারপরে এরকম আমাদের থাকতে পারে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস, এরকম সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, মানে অনেকগুলো ভাগ আছে। ভাগগুলো কিভাবে জানবো? দেখো আমি বলে দিই। এই জায়গায় আমরা প্রথমে আসি মিলনার্থক দ্বন্দ্ব সমাসে। মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে বৈবাহিক সূত্র, বৈবাহিক সূত্র অথবা বৈবাহিক সূত্র অথবা একই গোত্র বুঝালে বা একই সম বুঝালে, তাহলে এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন বাবা মা একজন আরেকজনের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ আছে। আবার আমি যদি বলি মাসি পিসি, এখন তো বলো ভাই মাসি পিসি তো আর মানে বৈবাহিক সূত্রে আবদ্ধ নাই, কিন্তু একটু খেয়াল করো, মাসি হচ্ছে মায়ের বোন মাসি, বাপের বোন পিসি। মাসি পিসি, মাসি পিসি, একজন হচ্ছে মাসি, মাসি হচ্ছে মায়ের বোনকে বলা হয় মাসি, একজন হচ্ছে পিসি। তাহলে পিসি কি? পিসি হচ্ছে বাপের বোনকে বলা হয় পিসি। তাহলে মাসি পিসি একই গোত্র বোঝাচ্ছে। আমরা বললাম জিন পরি, জিন পরি, জিন ফিমেল, সরি জিন, জিন জিন হচ্ছে পুরুষ আর পরি হচ্ছে মহিলা, তাহলে জিন পরি, তাহলে একই বোঝাচ্ছে কিনা। আমরা বললাম চা বিস্কিট, দুইটাই নাস্তা অর্থে যায়, মানে নাস্তাতে চা বিস্কিট দুইটা একই বোঝাচ্ছে, তাহলে এগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস।
এরপরে আমরা আসি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। বলো বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, তোমরা একটা এক্সাম্পল বলো। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, বিরোধার্থক দ্বন্দ্ব সমাস মানে কি ভাই? একজন একজনের সাথে মারামারি সম্পর্ক, কাটাকাটি সম্পর্ক, এগুলো বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আমরা বলছিলাম সাপে নেউলে, আমরা বলছিলাম সাপে নেউলে, তোমরা বলো মাসি পিসি। হ্যাঁ, মাসি ও পিসি, ব্যাস বাক্য হবে মাসি ও পিসি। আমরা বললাম, মনে করো আমরা বললাম দা কুমড়া। দা কুমড়া মানে কি? একজন একজনের সাথে কোপাকুপি সম্পর্ক, তাই এটা হচ্ছে দা কুমড়া হবে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। আমরা বললাম যে ওহি নকুল, ওহি নকুল, ওহি কি বললাম? ওহি নকুল, ওহি নকুল মানে একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে বেজি, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে বেজি। যা সাপ আর বেজি একসাথে দেখলে কি করো? মারামারি লেগে যায়, তার মারামারি সম্পর্ক, কামড়াকামড়ি সম্পর্ক, কুপাকুপি সম্পর্ক। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর আসি, এরপর একটু আমাকে বলো যে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। বিরোধাত্মক মানে কি ভাই? বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস। আমি বললাম বিপরীতার্থ, বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস। বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাসটা কি ভাই? বিপরীত হচ্ছে একটার বিপরীত আরেকটা। আমি যদি বলি আয় ব্যয়, কি বললাম? আয় ব্যয়। আমি বললাম আয় ব্যয়, তাহলে আয় ও ব্যয়। আমি বললাম জমা খরচ, আমি কি বললাম? জমা খরচ, জমা খরচ, তাহলে একটার বিপরীত আরেকটা। আমি বললাম উঁচু নিচু, আমি বললাম লাভ লোকসান, আমি বললাম লাভ লোকসান, আমি বললাম ছোট বড়, তাহলে এগুলো একটা আরেকটা বিপরীতার্থ বুঝাচ্ছে। পরীক্ষায় আরো আসে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস নিচের কোনটি? একটু খেয়াল করো, অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। অঙ্গ কি ভাই? অঙ্গ মানে হচ্ছে হাত পা, তাই তো? শরীরের হাত পাকে অঙ্গ বলা হয়। অঙ্গবাচক, অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। অঙ্গবাচক দ্বন্দ্ব সমাসটা কি ভাই? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হচ্ছে মানে হাত পা, তোমার হাত পা, নাক কান গলা এগুলো বুঝাবে। তাহলে আমি যদি বলি যে, আমি বলতে পারি, মনে করো যে আমি বললাম মাথা মুন্ডু, কিছুই বুঝি না, মাথা মুন্ডু, মাথা মুন্ডু কিছুই বুঝি না, তাহলে মাথা ও মুন্ডু, মাথা ও মুন্ডু। ঠিক আছে, মাথা ও মুন্ডু। আমি বললাম যে চোখ, নাক কান, নাক কান, নাক কান ভালো না, বললাম নাক কান ভালো না। আমি বললাম হাত পা ব্যথা করতেছে, আমি বললাম হাত হাত পা ব্যথা করতেছে, তাহলে হাত ও পা, তাহলে হাতটা কি ভাই? অঙ্গ, পাটা কি? অঙ্গ। তার মানে দুইটা যদি অঙ্গবাচক হয় তাহলে দুইটা কি হবে? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হবে। দুইটাই কি? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? হাত ও পা, নাক ও কান, মাথা ও মুন্ডু, এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এগুলো কি? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তবে একটু খেয়াল রাখতে হবে, এই জায়গায় কনফিউশন এই জায়গায় হয় যখন আমি বলছি নাক কান, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো, যখনই পরীক্ষা আসবে নাক কান গলা বিশেষজ্ঞ, আমাদের এলাকায় দেখবা মাইকিং হয় যে আসিতেছে ঢাকা থেকে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রাশেদ খান মেনন, তাহলে বললাম নাক কান গলা, তাহলে কি বলছি? নাক কান গলা। তাহলে একটু খেয়াল করো, এই জায়গায় তিনটাই অঙ্গ আছে, নাকও একটা অঙ্গ, কানও একটা অঙ্গ, গলাও একটা অঙ্গ, কিন্তু এটা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হবে না। কেন হবে না? এটা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। কি হবে? বহুপদী দ্বন্দ্ব সমাস। কি হবে? বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে নাক কান গলা তিনটা বুঝাইছে ভাই, দুইয়ের অধিক গেলে এটা বহুপদী দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি টক ঝাল মিষ্টি, তাহলে টক ঝাল ও মিষ্টি, তাহলে তিনটে দ্বন্দ্ব সমাস। কিন্তু আমি যদি বলি কাঁচা মিঠা, তাহলে কিন্তু সেটা কর্মধারয় সমাস চলে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে কোন জায়গায় তোমার প্রশ্নটা করছে, কোন জায়গায় তোমার উত্তরটা দিতে হবে, কোন জায়গায় কোন উত্তরটা খাটে। তাহলে নাক কান যদি আসে তাহলে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস, তবে নাক কান গলা হলে হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন আমি আরো এক্সাম্পল তোমাকে দিচ্ছি, বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে ব্যাস বাক্য কি হবে বলো? ব্যাস বাক্যটা হবে খুবই ইজি, ব্যাস বাক্যটা খুবই ইজি। কি হবে? নাক নাক কান ও গলা। একটু খেয়াল করো, নাক কান ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা। তাহলে দেখো, নাকের পরে তুমি কি দিছো? কমা দিছো, আর কানের পরে কি দিছো? ও দিছো। তাহলে আমরা পড়ছিলাম দ্বন্দ্ব সমাস ব্যাস বাক্য করার নিয়ম কি? ও এবং আর থাকে, ও এবং আর থাকে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস হয়। তাহলে দেখো, এটা বহুপদী দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কিভাবে করবো? নাক কমা কান ও গলা বিশেষজ্ঞ। ওকে ফাইন। আমরা বললাম টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। আমরা বললাম টক ঝাল, টক ঝাল, টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। দেখো, টক ঝাল মিষ্টি, তাহলে এই যে ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে টক কমা ঝাল, ঝাল ও মিষ্টি। তাহলে দেখো, ঝাল ও মিষ্টি তোমরা একটু সুন্দর করে লিখে নিও। টক ঝাল মিষ্টি, বড় টপিক, অনেক বড় টপিক, সমাস অনেক বড় টপিক, তোমাকে তাই না পড়াইতে হবে, বুঝতে হবে, একটু মাথা ঠান্ডা রাখতে হবে, এদিক সেদিক দেওয়া যাবে না, লাইক কমেন্ট করা যাবে না, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, নোট করতে হবে। ওকে, তাহলে বললাম টক ঝাল মিষ্টি, তাহলে টক ঝাল মিষ্টি এটা কোন সমাস?
বহুপদী দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলে কাঁচা মিঠা, কাছাকাছি মনে হচ্ছে, দেখো একটু খেয়াল রাখো, কাঁচা মিঠা, তখন কিন্তু তোমার এই জায়গায় আর দ্বন্দ্ব সমাস থাকবে না। তোমাকে পড়াবে, সুন্দরভাবে পড়াবে, বুঝাবে, কিন্তু তুমি বুঝবা, পরীক্ষায় উত্তর ভুল করে আসবা। কেন ভুল করবা? কারণ দুইটা কাছাকাছি, একটা একটার সাথে খুব কাছাকাছি। দেখো পরীক্ষা আসছে হাত পা, বাদ দিলাম। পরীক্ষা আসছে নাক কান, তুমি দিলা নাক কান, পরীক্ষা আসছে নাক কান। দেখো তুমি এটা দিছো কি অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস, কিন্তু পরীক্ষা আসছে নাক কান গলা, হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব সমাস। এই জিনিসগুলো একটু কানেক্ট করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে যে কোনটা আসলে রাইট অ্যান্সার কি হবে। সবসময় লাল দেখলে দুলাভাই বলা যাবে না, খেয়াল করতে হবে। খেয়াল কর, নাক কান গলা বহুপদী দ্বন্দ্ব সমাস। আবার যদি বলে কাঁচা মিঠা, তখন আবার কর্মধারয় সমাস। আবার যদি বলে টক ঝাল মিষ্টি, তখন আবার দ্বন্দ্ব সমাস। এখন এই বিষয়গুলোকে তোমাকে একটু সুন্দরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি আসবো, এই যে তোমাদের মাথায় একটা পাজল ঘুরতেছে না, কি হবে কোনটা হবে, আজকে ক্লাসটা শেষ পর্যন্ত করো, তোমার এই কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি এটা ক্লিয়ার হয়েছে কিনা যে নাক কান থাকলে হচ্ছে অঙ্গবাচক, আর নাক কান গলা থাকলে হচ্ছে বহুপদী, এটুকু ক্লিয়ার থাকো। ওকে, কে কি কমেন্ট করছো? সবাই একটু শেয়ার করো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। ওকে, এরপর আসি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এটাও পরীক্ষায় আসে, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। তাহলে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস কি ভাই? আমরা বলি না কথায় এই যে 9-6 করিস না, তুই আমার সাথে খালি 9-6 করিস। তাহলে 9-6 কি? দেখো 9 আর একটা হচ্ছে 6, তাহলে 9-6, তাহলে 9 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা। 9-6 করিস না, 19-20 করিস না। এরকম করা যে আমার কাজে 19-20 হবে না, একদম যেটা বলবো এটাই হবে, ঠিক আছে? যেটা বলবো এটাই পরীক্ষা আসবে, 19-20 হবে না। আমরা বলি 7-17, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে বলা হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আমরা আবার বলি যে দুটি ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাস হয়, যেমন যাওয়া আসা। একটু খেয়াল করো, যাওয়া আসা, তাহলে যাওয়া একটা কাজ, আসা একটা কাজ, তাহলে যাওয়া আসা এটা কি হবে? ক্রিয়াবাচক দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছো? ওকে, আমরা বললাম পড়া লেখা কর, তাহলে পড়া লেখা দুইটাই কাজ, তাহলে পড়া ও লেখা, বেশ বাক্য হবে কি? পড়া ও লেখা, ঠিক আছে? এরকম করে তোমরা বলতে পারো। আবার আমরা আসতে পারি বিশেষণ, দুটি বিশেষণযোগে দ্বন্দ্ব সমাস। ভালো মন্দ কিছু খেও, ঠিক আছে? সামনে পরীক্ষা, ভালো মন্দ কিছু খেও, ভালো জায়গায় ভর্তি হও, ঠিক আছে? কর্নিয়াতে ভর্তি হও, তাহলে ভালো কিছু করতে পারবা। তারপর দেখো এই যে বললাম ভালো মন্দ, তাহলে ভালো একটা অ্যাডজেক্টিভ, মন্দ একটা অ্যাডজেক্টিভ, তাহলে এগুলোকে বলা হয় বিশেষণ দ্বন্দ্ব সমাস। একটু আসো, এগুলো আমরা ক্লিয়ার হবো ইনশাল্লাহ। পরে আসে, তো তোমরা যারা এখনো অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, যে ভাই আমার সম্ভব না ভাই, আমি অফলাইনে একটা কোচিং এ ভর্তি হবো, আমার পক্ষে পসিবল না। এখন আধুনিক যুগ, তুমি চাইলে তোমার যদি সম্ভব হয় অফলাইনে অবশ্যই ভর্তি হবা, অফলাইনে ভর্তি হলে অনলাইন ফ্রি। আর যদি বলো যে না ভাই আমি অফলাইন পারবো না ভাই, আমার অনলাইন দরকার, অনলাইনে তোমাদের জন্য আছে 50% ডিসকাউন্ট। তোমার ভর্তি হতে হবে 31 আগস্টের মধ্যে। তোমাদের ভর্তি হতে হবে কবে? আগামী 31 আগস্টের মধ্যে যদি ভর্তি হও, তখন তোমাদের 50% ডিসকাউন্ট। তোমাদের বিএসসি নার্সিং এর কোর্স ফি হচ্ছে 6000 টাকা, ডিপ্লোমা নার্সিং এর কোর্স ফি হচ্ছে 5750 টাকা। ভাই এই টাকার মধ্যে তুমি কি কি পাবা? তুমি অনলাইনে ভর্তি হলো অফলাইনের মতো ফিল পাবা। অফলাইনে তুমি ফিজিক্যাল বই পাবা, মানে তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেওয়া হবে। ওএমআর শিট পাবা, এক সেট বই পাবা, তুমি ওএমআর বৃত্ত পাঠ করার জন্য ওএমআর শিট পাবা। তারপর তুমি পাবা কি স্কেল, কলম, জিপার, আর অনেক গিফট পাবা। 160টা পরীক্ষা প্রশ্ন থাকবে, 160টা প্রশ্ন পরীক্ষা দিতে পারবা। তুমি আর কি চাও ভাই? তুমি এইগুলো যদি ভালোভাবে পড়তে পারো, তোমার অবশ্যই ইনশাল্লাহ একটা না একটা পজিশন তুমি পাবা, যেটা দিয়ে তোমার নার্সিং এ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর তোমরা ভর্তি হতে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, আমাদের কর্নিয়া অফিসিয়াল পেজে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমরা আশা করি একটা ভালো সার্ভিস পাবা, ভালো আউটপুট পাবা, আমরাই তোমাদেরকে ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ। ওকে, এই জায়গায় আসি, আমরা যে এতক্ষণ শিখলাম, এতক্ষণ পড়লাম, পরে কি লাভ হয়েছে আমরা একটু দেখি। আমরা একটু চেষ্টা করি যে আসলে পড়াশোনা করে আমাদের ক্লাস শেষে আমরা আদৌ কিছু শিখতে পারি কিনা। একটু সবাই একটু দেখি তো আমরা কি কি শিখতে পারলাম। সবাই একটু দেখো, কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? আমি পড়াই নাই, তোমরা উত্তর করতে পারো কিনা আমি একটু দেখি। সমার্থক মানে কি ভাই? সমার্থক মানে হচ্ছে সমান অর্থ বহন করে, তাকেই বলা হয় সমার্থক, তাই না? তোমরা জানো। ওকে, সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? বলছে দুধে ভাত, একটু খেয়াল করো তো। বলছে দুধে ভাতে, রাইট অ্যান্সার কি হবে একটু দেখো। দুধে ভাতে হবে, না কাগজপত্র হবে, না ভাই বোন হবে, না জমা খরচ হবে? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। ঝটপট কমেন্ট করে জানাও, দেখি কে আগে রাইট অ্যান্সার কমেন্ট করতে পারে। সবাই একটু ঝটপট কমেন্ট করো ভাই, আমাদের কমেন্টের দিকে তাকান, কমেন্টের দিকে তাকাইছি, এই যে দেখে ফেলছি।
ঠিক আছে, রাশেদ রাশেদ ভাই সেরা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম কমেন্ট করলে ভালো লাগে। ওকে, তারপর আসি, আপনি স্যার কমেন্ট দেখেন না? এই যে দেখতেছি, তোমার কমেন্টই দেখছি ভাইয়া। পূজা লাভ রেখ দিছো, দেখে ফেলছি। মায়াবী কন্যা লিখেছে অপশন খ। রুদ্রা রুদ্রা শাহ লিখেছে অপশন খ। শ্রাবণের মেঘ কন্যা, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশ, এইদিকে তাকাও। এবার শ্রাবণের মেঘ দেখা রাখবে না, এইদিকে তাকাও। তাহলে রাইট অ্যান্সার কি হবে একটু খেয়াল করো। দুধে ভাতে, দুধ আর ভাত কি এক জিনিস? বুঝো আগে সমান অর্থ ভাই, সমার্থক মানে কি ভাই? সমান অর্থ, সমান অর্থ, সমান অর্থ। আমি একটু আগে পড়াইছি, সমান অর্থ বহন করে যা। তাহলে দেখো, দুধ আর হচ্ছে ভাত, দুইটা কি এক জিনিস? একই জিনিস না, অপশন বাদ। কিভাবে পরীক্ষা উত্তর করবো দেখো, বলছে ভাই বোন, তাহলে ভাই বোন আমরা একটু আগে পড়াইছিলাম। মাসি পিসি, ভাই বোন, মা বাবা, এগুলো কি? এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। একজন একজনের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ না হয়, এক এক মানে একই সমান অর্থ বহন করে। ঠিক আছে, যেমন মাসি, মায়ের বোন মাসি, বাপের বোন পিসি, তাহলে মাসি পিসি সমান অর্থ বহন করে। জিন পরি ফিমেল আর হচ্ছে মেল, আমরা বলছি ভাই বোন, তাহলে ফিমেল মেল। ঠিক আছে, তাহলে এটা কি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আমরা বলছি জমা খরচ, ভাই জমা মানে কি? পকেটে রাখা দেওয়া, খরচ মানে কি? বাইরে করে ফেলা। তাহলে দেখো, জমা আর খরচ একটা একটা বিপরীত, তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীত হলে জমা খরচ, আয় ব্যয়, তারপর হচ্ছে লাভ লোকসান, এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে জমা খরচ কি হবে? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ভাই বোন কি হবে? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দুধ ভাত দরকার নাই, বাদ দাও। আছে কি? কাগজ পত্র, আসি ভাই। কাগজ, কাগজ আর হচ্ছে পত্র, দুইটা কি সমান অর্থ বহন করে কিনা দেখো। কাগজপত্র সমান অর্থ বহন করে কিনা বলো, বলো বলো, সবাই কমেন্ট করো। অপশন খ, শাকিল প্রধান, আমার আমার শ্রদ্ধা শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, উনি আমার ক্লাসে আছেন, আমাকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। একটু ক্লাসটা আপনার শিক্ষার্থী আমাদের ছোট ভাই বোনদেরকে একটু শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। তা আমরা পরের অপশনে চলে যাই। পরের অপশনটা হচ্ছে হাট বাজার। একটু খেয়াল করি, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? একটু দেখো, হাট বাজার, হাট বাজার, একটু খেয়াল করবো অর্থটা, একটু দেখবা। হাট বলছে, বাজার বলছে, অপশন গুলোর দিকে তাকাই, বলছে মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থে, কোনটা হবে বলো? হাট বাজার, হাট বাজার, খেয়াল করবা। হাট বাজার, কাপড় চোপড়, এগুলো কি একটা আরেকটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক কেমন সম্পর্ক? একটা একটা সমার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? সমার্থক দ্বন্দ্ব সমাস হবে। বিপরীতার্থক হবে না ভাই, বিরোধার্থক হবে না। বিরোধার্থক মানে কি ভাই? বিরোধার্থক মানে হচ্ছে একটা একটার সাথে কামড়াকামড়ি সম্পর্ক, খামসাখামসি সম্পর্ক, মারামারি সম্পর্ক, কাটাকাটি, কোপাকুপি সম্পর্ক, এগুলোকে বলা হয় বিরোধার্থক সম্পর্ক। যেমন আমি বললাম সাপে নেউলে, তার মানে কি? সাপে আর নেউলে একটা একটা কামড়াকামড়ি মানে মারামারি সম্পর্ক। আমি বললাম যে দা কুমড়া, তাহলে দা কি করে? কুমড়াকে কাটা ফেলে, মারামারি সম্পর্ক, বিরোধ সম্পর্ক, এগুলোকে বলা হয় বিরোধাত্মক সম্পর্ক। বুঝতে পারছো? তাহলে বিরোধাত্মক সম্পর্ক হবে না। বিপরীতার্থক মানে কি ভাই? লাভ লোকসান, আয় ভাই, একটু আগে বলছি, তাহলে এটা হবে না। মিলনার্থক মানে কি? বাবা মা, ভাই বোন, ঠিক আছে, মাসি পিসি, একটা একটার সাথে বৈবাহিক সম্পর্ক আছে না হয় একই সূত্র আছে, তাহলে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপর অপশনে আসি, বলছে দা কুমড়া, একটু আগে বলছি ভাই, এটা সবাই বলবা। ক্লাসে পড়াইতে যেয়ে বলছি দা কুমড়া কোন সমাস? দা কুমড়া একটু আগে এক্সাম্পল দিয়ে ফেলছি, বলো দা কুমড়া কোন সমাস? এটা আমি উত্তর করব না, তোমরা একটা অ্যান্সারটা কমেন্ট করে জানাও। দা কুমড়া কোন সমাস ভাই? দা কুমড়া কোন সমাস? সবাই একটু কমেন্ট করো, দা কুমড়া কোন সমাস? দা কুমড়া কোন সমাস? দা কুমড়া কোন সমাস? এনা তালুকদার লিখেছে, এনা জি স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে। মুবারক লিখেছে, লিমন লিখেছে ঘ, আচ্ছা ইভা লিখেছে এ। আচ্ছা আমি দেখি নাই, তোমরা একটু দেখো, দেখা বলো কোন সমাস সেটা বলো। দা কুমড়া কোন সমাস ভাই? দা কুমড়া একটা একটা সাথে কি সম্পর্ক? কুপাকুপি সম্পর্ক, মারামারি সম্পর্ক, কুপাকুপি মারামারি, এরকম সম্পর্ক থাকলে কি হবে? বিপরীতার্থক। কি ভাই, আমি একটু আগে না বললাম? আমি একটু আগে বলছি ভাইয়া যে কইনা ঠাকুরগা থেকে আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দেন ক্লাসটা ভাইয়া। আসি একটু, বলছি মিলনার্থক, আমার কথা আগে বুঝো। মিলনার্থক মানে কি ভাই? মিলনার্থক মানে হচ্ছে একজন একজনের সাথে বিয়ে হবে, বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে, বাবা মা, বাবা আর মা বৈবাহিক সূত্রে আবদ্ধ। জিন পরি, একটা হচ্ছে মানে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা, মহিলা ভাষণ, একটা হচ্ছে পুরুষ ভাষণ। আমি বললাম মাসি পিসি, তাহলে মাসিক বলা হয় কাকে? খালা, খালাকে বলা হয় মানে মার বোনকে বলা হয় মাসি, তাহলে বাপের বোনকে বলা হয় পিসি। তাহলে দুইটাই কি? একটা মায়ের বোন, একটা হচ্ছে বাপের বোন, এই দুটুকুই। তাহলে একই অর্থ প্রদান করে বা বিবাহ হয়েছে, এগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস। বা একই অর্থ বহন করছে, যেমন চা বিস্কিট নাস্তা অর্থ বহন করছে, তাহলে এগুলোকে বলা হয় মিলনার্থক। তার মানে এটা হবে না ভাই। বিরোধার্থক মানে কি? মনে রাখবে, একটা একটা যদি মাইরা শোয়াই ফেলে, কামড়া কামড়ি থাকে, খামসা খামসি থাকে, কুপাকুপি থাকে, তাহলে এটা হবে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস।
আর বিপরীত কি, মানে একটার আরেকটার বিপরীত ভাই, এটা আরেকটা বিপরীত না। দা কুমড়া একটা বিপরীত না, একটা বিপরীত না। দা কুমড়া একটার সাথে কুপাকুপি সম্পর্ক, মারামারি সম্পর্ক। কুমড়া পাইলে দা কুম দিয়ে কাটা ফেলবে, এরকম সম্পর্ক ভাই। মারামারি, কাটাকাটি, কামড়াকামড়ি, খামসাখামসি, এরকম যা পাবা সবগুলো হবে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। তার মানে এই দা কুমড়া কোন সমাস হবে? সবাই বলো, দা কুমড়া কোন সমাস? দা কুমড়া কোন সমাস? আনিকা একটা লিখেছে অপশন খ, আনিকা একটা লিখেছে অপশন খ, আমেনা লিখেছে অপশন খ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে অপশন খ এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, অফলাইনে যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। যাদের স্বপ্ন, যাদের স্বপ্ন আমি নার্সিং এ এসে আমি মানুষের সেবা করব, ভাই তোমরা অবশ্যই কর্নিয়াতে তোমরা যুক্ত হয়ে যাও। কর্নিয়াতে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এ ভর্তি চলছে, বিশেষ ছাড়ে ভর্তি চলছে। 31 আগস্টের মধ্যে যদি অফলাইন কিংবা অনলাইনে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের কর্নিয়া অফিসিয়াল পেজ অথবা কর্নিয়া হেড অফিস বা কর্নিয়ার ব্রাঞ্চে এসে তোমরা যোগাযোগ করো। ওকে, তারপর দ্বিগু সমাস। আমরা বলছিলাম, শুরুতে বলছিলাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান। এই দ্বিতকের আমরা দি পাইছি, দ্বিতকের কি পাইছি ভাই? দ্বিতকের আমরা দি পাইছি, একটু খেয়াল করো। দ্বিতক বলছিলাম দ্বিতকে গাই পরপদের গান। কোন পদের গান গাই? পরপদের গান গাই। তাহলে দ্বিতে হচ্ছে পরপদ, তত পরপদ, কত পরপদ। তাহলে দ্বিতে আমরা কি বলছিলাম? দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিতীয় কি সমাস? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস চেনার উপায় কি? প্রথম চেনার উপায় হচ্ছে পরপদ প্রধান। তাহলে দ্বিগু সমাসের প্রথম কি হবে? পরপদ। সবাই লিখো দ্বিগু সমাস চেনার উপায়, দ্বিগু সমাস চেনার উপায়। তাহলে দ্বিগু সমাস চেনার উপায় কি? দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে দ্বিগু সমাসের পরপদ প্রধান থাকবে। ঠিক আছে, এরপর আসি দ্বিগু সমাস। দ্বিগু সমাস চেনার উপায় কি? শুরুতে থাকবে সংখ্যা। আচ্ছা, দ্বিগু সমাসের শুরুতে কি থাকবে? শুরুতে থাকবে সংখ্যা। সবাই একটু লিখো, দ্বিগু সমাসের শুরুতে সংখ্যা থাকবে। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। সবাই একটু লিখো, দ্বিগু সমাসের শুরুতে সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান থাকবে, তাকে বলা হয় দ্বিগু সমাস। বাচ্চারা সবাই কমেন্ট করো, বাচ্চারা সবাই কমেন্ট করো, ক্লাসটা শেয়ার করে দাও। আজকের এক ক্লাসে কিন্তু তোমাদের সমাস শেষ করাবো, এক ক্লাসে সমাস শেষ। দেখো তাহলে বলছি দ্বিগু সমাসে কি হয়? দ্বিগু সমাসে পরপদ প্রধান, শুরুতে সংখ্যা থাকে, পরপদ প্রধান এবং শুরুতে সংখ্যা থাকে, তাহলে এটাকে বলবো আমরা দ্বিগু সমাস। তাহলে পরপদ প্রধান তো দ্বিতীয় মানে দ্বিগু সমাসে থাকে, তৎপুরুষ সমাসে থাকে, কর্মধারয় সমাসও থাকে। তাহলে তিনটা সমাসে কি থাকে? পরপদ প্রধান থাকে। কিন্তু স্পেসিক্যালি আমি তুমি বলবো কিভাবে যেটা দ্বিগু সমাস, এটা কর্মধারয় সমাস, এটা তৎপুরুষ সমাস, এটা বলার জন্য আমাদের কি করতে হবে? যে পরপদ প্রধান এটা তো কমন, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তিনটা সমাসই কমন। তাহলে এই যে পরপদ প্রধানের পরে তিনটার মধ্যে এটা দ্বিগু সমাস হবে কিনা এটা নির্ণয় করার জন্য কি করতে হবে? শুরুতে সংখ্যা আছে কিনা এটা আমাকে খেয়াল করতে হবে। আজকে শেষ করে দিবেন? হ্যাঁ ভাই, আজকেই শেষ, আজকেই শেষ। না পারলে আরো একদিন নিব, কিন্তু আজকেই ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। এক ক্লাসে সমাস শেষ, এক ক্লাসে সমাস শেষ। সমাসের একটা বেসিক ধারণা নিয়ে যাও, এরপর শিখার তো আর শেষ নাই, আরো অনেক শিখবা। কিন্তু আজকের ক্লাসে তুমি সমাস কোনটা কি, কেমনে কি সব বুঝতে পারবা। তুমি জাস্ট প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা এরপরে। ঠিক আছে, ওকে। তাহলে একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে সবাই লিখো শেয়ার ডান। ক্লাস শেয়ার করে সবাই লিখবা শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে লিখবা শেয়ার ডান। ওকে, তাহলে আমরা বলছিলাম পরপদ প্রধান এবং শুরুতে সংখ্যা। তাহলে শুরুতে সংখ্যা কিরকম আছে আমরা যদি বলি পঞ্চবটি, একটু খেয়াল করো। মোবাইলটা রাখলাম, তোমরা একটু সবাই একটু নোট করো। এখন আমরা বললাম পঞ্চবটি, কি বললাম? পঞ্চবটি। একটু খেয়াল করো পঞ্চবটি কি মানে ভাই? শুরুতে আছে পঞ্চ, শেষে আছে কি? বটি। তাহলে পঞ্চবটি, একটু খেয়াল করো পঞ্চবটি, পঞ্চবটি। তাহলে পঞ্চবটের সমাহার, তাহলে শুরুতে সংখ্যা এবং পরবর্তী আছে, একটু সবাই লিখো পঞ্চবটি, সবাই লিখো। পঞ্চবটি লিখছ? পঞ্চবটি, তাহলে শুরুতে আছে পঞ্চ, তার মানে শুরুতে কি আছে? সংখ্যা আছে। বটি মানে হচ্ছে বট গাছ, বট গাছকে বোঝাচ্ছে। মূলত এটা পঞ্চবটি মানে কি? বট গাছকে বোঝাচ্ছে। কেমন বট গাছ? 5টা বট গাছ একসাথে, এর জন্য বলে পঞ্চবটের সমাহার। আমি যদি বলি নবরত্ন, একটু খেয়াল করো, আমি বললাম
রত্ন। কি বললাম? নবরত্ন। তাহলে একটু খেয়াল করো, নব আছে, রত্ন আছে, তাহলে নবরত্ন, নবরত্ন, তাহলে নব আছে, রত্ন আছে। খেয়াল করো, নবরত্ন, তাহলে এটা কি হবে? শুরুতে সংখ্যা, শুরুতে কি আছে? সংখ্যা আছে, শুরুতে সংখ্যা, সংখ্যা দেখলে আবার দ্বিগু সমাস দিতে যাবে না। শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান, পরপদটাই প্রধান। তাহলে একটু খেয়াল করো, রত্ন, এই জায়গায় রত্নটাই প্রধান, রত্নটাই কি? প্রধান, রত্নটাই কি? প্রধান। তাহলে শুরুতে কি আছে? সংখ্যা, শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান থাকলে তাকে বলা হয় দ্বিগু সমাস। ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য খুবই ইজি, ব্যাস বাক্য করার নিয়ম খুবই ইজি। যেমন নব রত্নের সমাহার, নবরত্নের সমাহার। তোমার কাজ মানে হচ্ছে এই যে যেটা আছে পূর্বপদ পরপদের সাথে জাস্ট এর একটা বিভক্তি যুক্ত করবা, এর বিভক্তি যুক্ত করবা, শেষে সমাহার লিখে দিবা, যা আছে তার শেষে খালি সমাহার বসাই দিবা, অটো হয়ে যাবে। তাহলে নবরত্নের সমাহার, নবরত্নের সমাহার, নবরত্ন, তাহলে কি হবে? নবরত্নের সমাহার, নবরত্ন কি হবে? নবরত্নের সমাহার। আমরা এরকম করে আরো বলতে পারি, আমি বললাম চৌমোহনা, আমি বললাম ত্রিমোহনা বা আচ্ছা চৌমোহনা লিখো, সবাই একটু লিখো চৌমোহনা, চৌমোহনা বা তিনমোহনা এরকম বলতে পারো, চৌমোহনা। তাহলে চৌমোহনা কি হবে বলো? চৌমোহনা কি হবে বলো? চৌমোহনা, চৌমোহনা কি হবে? কি হবে? ব্যাস বাক্য কি হবে? চৌমোহনা। তাহলে শুরুতে কি আছে? শুরুতে আছে সংখ্যা, শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান, শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান থাকলে তাকে কি বলে? তাকে বলা হয় দ্বিগু সমাস। শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান তাকে বলা হয় দ্বিগু সমাস। জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, ওকে। তাহলে শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় দ্বিগু সমাস। চৌমোহনা, ব্যাস বাক্য কি হবে? চৌমোহনার সমাহার, চৌমোহনার সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। আমি বললাম নবরত্ন, নয় রত্নের সমাহার, নয় রত্নের সমাহার। আমি বললাম ষড় ঋতু, ছয় ঋতুর সমাহার। আমি বললাম সপ্তাহ, সপ্তাহের সমাহার, মানে 7 দিনের সমাহার, সপ্তাহের সমাহার। আরো বলতে পারি আমরা কি বলতে পারি? শতাব্দী, শত অব্দের সমাহার, শতাব্দী। আমি আরো বলতে পারি ত্রিকাল, 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 বললাম ত্রিকাল, তাহলে 3 কালের সমাহার, 3 কালের সমাহার। এগুলো হচ্ছে বহুব্রী, সরি এগুলো হচ্ছে দ্বিগু সমাস। এগুলো কি? দ্বিগু সমাস, এগুলো কি? দ্বিগু সমাস। শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ। আমার স্যারও শেয়ার করছে, তোমরা একটু শেয়ার করে দাও। আমার শিক্ষক শেয়ার করেছে, তার মানে তোমাদের অবশ্যই শেয়ার করা উচিত, তোমাদের অবশ্যই সবার কি করা উচিত? শেয়ার করা উচিত, তোমাদের ফরজ হয়ে গেছে শেয়ার করা, ঠিক আছে? ওকে। চৌমোহনা, চৌমোহনার সমাহার, চৌমোহনার সমাহার। তাহলে কি আমরা পারবো? আমরা দ্বিগু সমাস নির্ণয় করতে পারবো? এই জায়গায় একটা কনফিউশন আছে। কনফিউশনটা কি ভাইয়া? কনফিউশনটা এটাই হয় আমাদের, এটা হচ্ছে চৌচালা, চৌচালা। একটু খেয়াল করো, আমরা বলছি পরপদ প্রধান থাকবে, শুরুতে সংখ্যা থাকবে, তাহলে এটা দ্বিগু সমাস হবে। কিন্তু দেখো এই জায়গায় শুরুতে কি আছে? শুরুতে সংখ্যা ঠিকই আছে, শুরুতে কি আছে? শুরুতে সংখ্যা ঠিকই আছে, কিন্তু চালা, ভাই চালা কি? চালা, এই জায়গায় কি চালা বুঝাচ্ছে? মানে পরপদ প্রাধান্য পাচ্ছে কিনা? কিন্তু এই জায়গায় দেখো রত্ন কিন্তু প্রাধান্য পাচ্ছে, মানে পরপদ, পূর্বপদ পরপদ আগে চিনো ভাই। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। তাহলে নব এই অর্থটা বেশি প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে কারটা? পাচ্ছে রত্ন। তাহলে রত্নটা কেমন? নব, নবরত্ন মানে 9 রত্নের সমাহার। কিন্তু এই জায়গায় দেখো চালা কি প্রাধান্য পাচ্ছে? পাচ্ছে না। চৌ চালা, এটা চৌ বোঝানো, চালা বোঝানো, এটা একটা নতুন অর্থ প্রাধান্য পায়। নতুন অর্থটা কি? 4 চাল বিশিষ্ট ঘর বা 4 চালের সমাহার। না, হবে না, 4 চালের সমাহার হবে না। কেন হবে না? কারণ এটা দ্বিগু সমাস নয়, এটা হবে বহুব্রী সমাস। এটা কি হবে? বহুব্রী সমাস। আমরা এরকম বলতে পারি, আমরা তেপায়া, তেপায়া, আরেকটা দেখাই, তেপায়া। তেপায়া মানে কি ভাই? 3 পায়ার সমাহার? না ভাই, 3 পায়ার সমাহার না। তেপায়া মানে একটা টুল, চৌকি, চৌকি টুল থাকে, টিউলিপ চেয়ার থাকে, 3 পায়ের সমান। এটা 3 পায়ের সমান হবে না। কেন হবে না? শুরুতে সংখ্যা দেখলেই বলা যাবে না এটা দ্বিগু সমাস। খেয়াল করতে হবে আমাকে পরপদ প্রাধান্য পাচ্ছে কিনা, পাচ্ছে কিনা, তাইলে আমরা বুঝতে পারবো এটা পরপদ প্রাধান্য পেয়েছে, তার মানে এটা দ্বিগু সমাস। যদি পরপদ প্রাধান্য না পায়, নতুন অর্থ প্রাধান্য পায়, তাহলে হবে বহুব্রী সমাস। কিছু কিছু জায়গায় কনফিউশন আছে, ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে আমরা কি দ্বিগু সমাস ক্লিয়ার? দ্বিগু সমাস সবাই ক্লিয়ার? দ্বিগু সমাস কি সবাই ক্লিয়ার? দ্বিগু সমাস কি সবাই ক্লিয়ার? বলো বাচ্চা, দ্বিগু সমাস কি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু এমসিকিউ দিকে যাই। দ্বিগু সমাস বলছে, দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? এই জায়গার মধ্যে দ্বিগু সমাসের উদাহরণ আমরা একটু বের করব।
ত্রিকাল, দ্বীপ, একচোখা, পরোক্ষ। এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাও। বলছে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? 4 নম্বর এমসিকিউ, দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। সনাতনী রাজকন্যা লিখেছে ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। জুমা ইসলাম লিখেছে ক্লিয়ার। রুদ্রা শাহ লিখেছে জি, মানে জি মানে ক্লিয়ার। ওকে, ত্রিকাল, ত্রিকাল, রুদ্রা শাহ লিখেছে ত্রিকাল। সাদিয়া ইসলাম লিখেছে ক্লিয়ার, ক্লিয়ার, ত্রিকাল। ওকে ফাইন। চৌমোহনা সমান না, হয় চৌমোহনা সমান হবে না, হ্যাঁ চৌমোহনা সমান হবে, হবে হবে, এটা দ্বিগু সমাস। এরপর আসি বহুব্রীটা একটু বলেন স্যার। পড়াবো ভাই, বহুব্রী পড়াই না এখনো, পড়াবো। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো দেখি? রাইট অ্যান্সার কি হবে? ক খ গ কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? কোনটা দ্বিগু সমাসের উদাহরণ বলো? কোনটা দ্বিগু সমাসের উদাহরণ? কোনটা দ্বিগু সমাসের উদাহরণ? ত্রিকাল মানে হচ্ছে তিন কালের সমাহার, তিন কালের সমাহার। কাল বুঝাচ্ছে ভাই, এ জায়গায় এক চোখা, চোখ বুঝাচ্ছে না। এক চোখা মানে এক চোখে চোখ, কি বলে, এক চোখে তেল বেছে আরেক চোখে নুন বেছে, মানে এটা 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 না, এটা হবে না, হবে না, হবে না। তাহলে পরোক্ষ হবে না, এটাও হবে না, দ্বীপ হবে না, হবে না। তাহলে হবে কি? কাল আছে, ত্রি আছে। তাহলে কোনটা প্রাধান্য পাচ্ছে? এই জায়গায় শুরুতে সংখ্যা, শুরুতে কি আছে? শুরুতে আছে সংখ্যা, শুরুতে সংখ্যা আছে। আর শেষে কি আছে? শেষে পরপদ প্রাধান্য পাচ্ছে। আমরা বলি ত্রিকাল, আমরা কালটাকে প্রাধান্য দিই। ত্রিমি কোনো কিছু বুঝি না ভাই, কেমন কাল? সকাল, বিকাল, আরো অনেক কাল আছে, ঠিক আছে। ওকে, ইহকাল, পরকাল, যাই হোক আসি। দেখো ত্রিকাল, তাহলে আমরা কালটাকে প্রাধান্য পাচ্ছে, তার মানে পরপদ প্রাধান্য পাচ্ছে, কাল পরপদ প্রাধান্য পাচ্ছে। শুরুতে কি আছে? শুরুতে আছে ত্রি, শুরুতে আছে কি? শুরুতে আছে ত্রি, ত্রি ত্রি মানে হচ্ছে সংখ্যা। শুরুতে সংখ্যা এবং পরপদ প্রাধান্য পালে তাকে আমরা বলি দ্বিগু সমাস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে 1 নম্বর রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ত্রিকাল। ওকে, এরপরে আসি। বলছে নিচের কোনটি, দেখো একটু, নিচের কোনটি বলছে নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাসের? নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাসের? তার মানে জাস্ট সোজা কথা এটাই বলছে, দ্বিগু সমাস কোনটা বাইর করো, খুঁজে বাইর করো। দেখো, শুরুতে সংখ্যা, পরের সমাহার। শুরুতে সংখ্যা, মানে শুরুতে সংখ্যা, পর্বত প্রাধান্য। দেখো এই জায়গায় 4টা অপশন আছে, 4টা অপশনের শুরুতেই কি আছে? 4টা অপশনের শুরুতেই, 4টা অপশনের শুরুতে কি আছে? 4টা অপশনের শুরুতে, সবকটা শুরুতে আছে সংখ্যা। সবকটা শুরুতে কি আছে? সবকটা শুরুতে আছে সংখ্যা। যেমন তে পায়া, শুরুতে সংখ্যা আছে। চৌচালা, শুরুতে সংখ্যা আছে। তে মাথা, শুরুতে সংখ্যা আছে। চার হাতি, শুরুতে সংখ্যা আছে। তার মানে তোমাদের কথা ছিল ভাই সংখ্যা দেখলেই মনে হয় এটা দ্বিগু সমাস। না ভাই, সংখ্যা দেখলে দ্বিগু সমাস হবে না। আমি বলি নাই এই কথা, আমি একবারও বলি নাই। আমি বলছি শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান, পরপদ প্রধান, তাইলে ভাই দ্বিগু সমাস। যদি শুরুতে সংখ্যা থাকে কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে না, নতুন অর্থের প্রাধান্য পাচ্ছে, তাহলে হবে বহুব্রী সমাস। আমার কথা বুঝতে পারছো? তার মানে 4টা অপশনে শুরুতে সংখ্যা আছে, তাহলে এই 4টার থেকে তুমি খুঁজে বের করতে হবে কোনটা পরপদ প্রধান এবং শুরুতে সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, এই জায়গায় কনফিউশন। দেখো 4 হাতি, তোমার 5 নাম্বার অপশনের রাইট অ্যান্সার দিছো 4 হাতি। না ভাই, 4 হাতি হবে না, হবে না, হবে না, 4 হাতি হবে না। চৌচালা, না চৌচালা হবে না। 3 নাম্বার তে মাথা, 3 মাথার সমাহার। খেয়াল করো, খেয়াল করো, তে পায়া, আমি একটু আগে বলছি তে পায়া মানে হচ্ছে চৌকিকে বোঝায়, টুলকে বোঝায়। চৌচালা মানে হচ্ছে 4 চাল বিশিষ্ট ঘরকে বোঝায়। তে মাথা, তে মাথা, 3টা মাথা, রাস্তার 3টা মাথা থাকতে পারে, 3 মাথার সমাহার। 4 হাতি, গজাননে 4 হাতি থাকে, এটা গজাননকে বোঝায়। ঠিক আছে, হবে না। তার মানে তোমাকে এইটা রাইট অ্যান্সার নিতে হবে, বাকিগুলো হবে না। আমি যদি বলি মনে করো 10 আনন, আমি বললাম 10 আনন, 10 আনন, তাহলে 10 আনন দিয়ে কিন্তু 10টা আনন, মানে 10 থাকলেই যে এটা যে দ্বিগু সমাস হবে এরকম না। 10 আনন দিয়ে দেবীকে বোঝায়, তার মানে এটা হবে না। ঠিক আছে, আরো বলছে নীলকণ্ঠ, তাহলে নীলকণ্ঠ দিয়ে কি বোঝায়? নটরাজ শিবকে বোঝায়। তার মানে আমাকে বুঝতে হবে যে কোনটার মিনিং কি বলতেছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইভাবে আমরা একটু কনফিউশন ক্লিয়ার করে নেব ইনশাল্লাহ। ওকে, এরপর আসি। বলছে ব্যাস বাক্যের অপর নাম কি? আমি শুরুতে বলছিলাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বিচ্ছেদ, বিচ্ছেদ বুঝায় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য। আমি ক্লাসের শুরুতে বলছি, তুমি দেখো ক্লাসের শুরুতে বলছি, যদি নোট করে থাকো পাবা। ক্লাসের শুরুতে বলছি ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বা সমাস নিষ্পন্ন পদ।
ঠিক আছে। ওকে, এরপরে আসি আমরা একটু, সবাই একটু অ্যান্সার করো। এরপরে আছে পঞ্চনদ। পঞ্চনদ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? পঞ্চনদ। পঞ্চ, তোমরা যেগুলোতে কনফিউশন হবা এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে পঞ্চনদ কি হবে দেখো, পঞ্চনদ, এটা পঞ্চনদ হবে না ভাই। আমরা জানি উ এবং আর এগুলো কোথায় হয়? ও এবং আর এগুলো হয় দ্বন্দ্ব সমাসে হয়। এগুলো কি হয়? দ্বন্দ্ব সমাসে হয়। তার মানে এটা কি সমাস? এটা ভাই হচ্ছে দ্বিগু সমাস। তার মানে এটা হবে না। বলছে পঞ্চ নামক নদ, এটাও হবে না, এটা হয় বহুব্রীতে। এবার সেই পঞ্চ নামে পঞ্চ নদের সমাহার আর হচ্ছে পঞ্চ নদীর সমাহার। তাহলে পঞ্চ নদ, আমি বলছি কি পঞ্চ নদ, এটা কি হবে? পঞ্চ নদের নদীর সমাহার। পঞ্চ পাঁচটা নদীর সমাহারকে বলা হয় পঞ্চ নদ। রাইট অ্যান্সার হবে পঞ্চ নদের, সরি পঞ্চ নদীর সমাহার। পঞ্চ নদীর সমাহার হচ্ছে পঞ্চ নদ। আসো এরপর স্লাইডে আসো। বলছে কোন সমাস, কোনটি সমাসবদ্ধ, দেখো কোন সমাস, 8 নম্বর আসো, কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? দেখো দ্বিগু সমাস, বলছি দ্বিগু সমাস কি? শুরুতে সংখ্যা, শেষ হচ্ছে পর্বত প্রধান। তাহলে দেখো দেশান্তর হবে না ভাই, এরপর আছে গ্রামান্তর হবে না ভাই, এরপর আছে তেপান্তর, লোকান্তর, লোকান্তর হবে না, তেপান্তর হবে, কারণ শুরুতে সংখ্যা আছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্নে আসি। এরপরের প্রশ্নে ওকে, তৎপুরুষ সমাস। দেখো তৎপুরুষ সমাসের আরেকটা নাম বলছিলাম কারক লুপী সমাস। শুরুতে বলছিলাম তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারক লুপী সমাস। তার মানে এই সমাসটা শিখতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই কারকের উপর আইডিয়া রাখতে হবে। তাহলে এই সমাস শিখতে গেলে কি লাগবে? তোমাকে কারক বিভক্তি, কারক বা বিভক্তি সম্পর্কে তোমার একটা প্রাথমিক আইডিয়া লাগবে। কারক সম্পর্কে আইডিয়া থাকুক বা না থাকুক, তোমার বিভক্তি সম্পর্কে আইডিয়া যদি থাকে তাহলে তুমি এই সমাসটা ভালো পারবা। কারণ আমরা জানি, আমরা বলছিলাম দ্বিতকে গায়ে পরপদের গান, টেকনিক দিছিলাম দ্বিতকে, তাহলে দ্বি শেষ, এখন আসছি ত, ত ত দ্বিতকে। তাহলে এই দ্বিতকে হচ্ছে পরপদ প্রধান। তৎপুরুষ সমাসে কি হবে? পরপদ প্রধান। তাহলে আরেকটা টেকনিক কি? তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিকটা দেখো, আমি আসি তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিক। তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিকটা একটু দেখো। তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিক শুরুতে হচ্ছে, আমরা বলছি শুরুতে কি থাকবে? দেখো দ্বিতকে গায়ে পরপদের গান, দ্বি ত ক, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। তিনটা সমাসে কি থাকবে? পরপদ, পরপদ প্রধান থাকবে। 2 নম্বরে এটার স্পেসিফিক্যালি এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে বিভক্তি। কি থাকবে? বিভক্তি থাকবে। তুমি বিভক্তি দেখা তুমি নির্ণয় করবা কোনটা কোন সমাস। ঠিক আছে, ওকে, এখন আসি আমরা। যেমন দেখো তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, এরকম করে সপ্তমী তৎপুরুষ সমাস, এছাড়া আছে নয়ত, অপপদ এবং অলুক তৎপুরুষ সমাস। তাহলে এগুলো শিখবা কিভাবে? এগুলো শিখার কৌশল হচ্ছে এটা। আমরা দ্বিতীয় বিভক্তি পড়েছিলাম সবাই। দ্বিতীয় বিভক্তি কি? কে রে। দ্বিতীয় বিভক্তি কি? কে রে। আমরা তৃতীয় বিভক্তি পড়ছি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ পড়ছি কে রে জন্য নিমিত্তে। পঞ্চম পড়ছি হতে থেকে চেয়ে। ঠিক আছে, ষষ্ঠী পড়ছি র এর। সপ্তম পড়ছি যে সপ্তমীতে পড়ছি আমরা এ অন্তস্থিয়তে। তাহলে এইগুলো আমাদের কি আছে? এগুলো আমাদের লাগবে। এখন আমাদের একটু কারক লাগবে, দেখো বিভক্তি লাগবে। দ্বিতীয় তৎপুরুষ সমাসে দেখো বলছে কে রে। তাহলে একটু খেয়াল করো, বলছে বিপদকে আপন্ন। তাহলে কে বিভক্তি আছে কিনা বলো দেখি। তাহলে বিপদাপন্ন, বিপদকে আপন্ন, সমস্ত পদ কি হবে? বিপদাপন্ন। আমরা বললাম দুঃখকে প্রাপ্ত, এর সমস্ত পদ কি হবে? দুঃখ প্রাপ্ত। ঠিক আছে, এরকম করে তোমরা খুঁজে পাবা। আমরা বললাম মনে করো মন গড়া, কি বললাম? মন গড়া, এর ব্যাস বাক্য কি হবে? মন দিয়ে গড়া বা অথবা মন দ্বারা গড়া। আমরা বললাম মধু মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা। মুড়ি খায় অনেকে, মধু দিয়ে মাখায় মুড়ি খায়। ঠিক আছে, মধু দিয়ে মাখা। আমি বললাম শ্রদ্ধা, শ্রমলব্ধ, তাহলে শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। এরকম করে আমরা কিন্তু ব্যাস বাক্যগুলো নির্ণয় করতে পারি। যেমন আমি বললাম মন ধারা গড়া। মন গড়া কি? মন দ্বারা বা মন দিয়ে, মন দ্বারা বা মন দিয়ে গড়া, তাকে বলা হয় মন গড়া। তাহলে ব্যাস বাক্যে কি থাকবে? দ্বারা দিয়ে কর্তৃক থাকবে। ব্যাস বাক্যে দ্বারা দিয়ে কর্তৃক এবং পরপদ প্রাধান্য পাইলে সেটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? ওকে, এরপর চতুর্থ তৎপুরুষ সমাস কি কি আছে? কে রে জন্য নিমিত্তে। এই চারটা যদি আমরা পাই তাহলে হবে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাই কে রে তো এখানেও ছিল দ্বিতীয়, এইখানে এসে চতুর্থ কেন হবে? ভাই একটা হচ্ছে সাধারণ অর্থে, একটা হচ্ছে দান বা শ্রদ্ধা অর্থে। দেখো আমরা বলছি গুরুকে ভক্তি, আচ্ছা গুরুকে সম্মান করি, ভক্তি করি, শিক্ষককে সম্মান করি, ভক্তি করি, ভক্তি করি, একজনকে আমরা টাকা পাই না, কেন পাই? এটা দান বা সম্মান অর্থে পাই। আমরা বললাম হজ যাত্রা, তাহলে হজ যাত্রা কি টাকার জন্য যাও? না,
হজের জন্য যাত্রা, এটা কি দান বা ভক্তি করে যাও, তাই না? ওকে, তাহলে এইগুলো হবে তোমার দান বা ভক্তি অর্থে যদি কে অথবা রে বিভক্তি থাকে সেক্ষেত্রে হবে চতুর্থী তৎপুরুষ সমাস। আর যদি কে রে যদি সাধারণ অর্থে থাকে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। সবাইকে কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা জানাও, রাইট? কমেন্ট করে জানাও। ওকে, এখন আসি, দেখো কে রে জন্য নিতে। এখন দেখো গুরুকে ভক্তি, তাহলে এই যে কেটা আছে এই বিপদকে আপন্ন, এই কে আর হচ্ছে এই কে, দুটেই কে বিভক্তি, কিন্তু একটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস আর একটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? ওকে, তাহলে গুরুকে ভক্তি কি হবে? এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। ঠিক আছে। আরাম কেদারা, আরামের জন্য কেদারা মানে আরামের জন্য যে চেয়ার বা কেদারা, কেদারা মানে হচ্ছে ভাই চেয়ার। ঠিক আছে, চেয়ার হচ্ছে ইংরেজি শব্দ আর কেদার হচ্ছে বাংলা শব্দ। তাহলে আরামের জন্য যে কেদার তাকে বলা হয় আরামের চেয়ার। বা আমরা বললাম হজ যাত্রা, হজের জন্য যাত্রা হবে কি হজ যাত্রা। এরকম আরো হিউজ এক্সাম্পল আছে, তোমরা পাবা। আসি পঞ্চমী তৎপুরুষ সমাস। হতে থেকে, পঞ্চমী দিকে থাকবে হতে থেকে চে, আরেকটা থাকতে পারে হতে থেকে চে। এই বিভক্তিগুলো থাকলে তোমরা বলতে পারো এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যের মধ্যে যদি এই বিভক্তিগুলো থাকে এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা বললাম বিলেত ফেরত, এখন আর বিলেত থেকে ফেরত আসে না। বিলেত মানে হচ্ছে বিদেশ, বিদেশ মনে করো বিদেশ, লন্ডন বিদেশ। ওকে, বিলেত থেকে ফেরত, তাহলে এই থেকে বিভক্তি আছে কিনা? বিলেত থেকে ফেরত, বিলেত ফেরত। ঠিক আছে, হজ থেকে ফেরত, হজ ফেরত, হজ থেকে ফেরত আসে না ভাই, হজ থেকে যায় আসে, এটা হবে না, হবে না। ওকে, বিলেত ফেরত। ঠিক আছে, দেশ ফেরত, বিলেত ফেরত, এগুলো হয়। দেশ ফেরত হতে পারে, বিলেত ফেরত আসতে পারে, সমস্যা নাই। এই যে দেশ থেকে আবার চলে গেছে আবার আসতে পারে, বিলেত গেছে বিলেত থেকে আবার আসতে পারে, তাহলে বিলেত ফেরত কি হবে? বিলেত ফেরত হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আসি খাঁচা ছাড়া। দেখো খাঁচা থেকে ছাড়া, খাঁচার মধ্যে রাখছো, ছেড়ে দিচ্ছ, তাহলে খাঁচা থেকে ছাড়া, থেকে বিভক্তি আছে, থেকে বিভক্তি থাকলে কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। আসি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠীতে কি আছে? র এর, ষষ্ঠীতে কি আছে? র এর, তাহলে র এর থাকলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা বললাম চায়ের বাগান, কি বললাম? চায়ের বাগান, তাহলে এর বিভক্তি আছে, দেখো চা এর, তার মানে চা আছে, চার সাথে যুক্ত হয়েছে এর বিভক্তি, তাহলে চায়ের বাগান, তাহলে চা বাগান, চায়ের বাগান কি? চা বাগান। আমি বললাম রাজপুত্র, রাজার পুত্র, কি বললাম? রাজা, রাজা যোগ র বিভক্তি আছে, রাজার পুত্র, তাহলে কি হবে? রাজপুত্র। তাহলে র এর বিভক্তি থাকলে এটা কি সমাস হবে? এটা হবে অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর সপ্তমী তৎপুরুষ সমাস। না নেই নয়, না নেই নাই নয়, এগুলো থাকলে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। তখন আমি বললাম অনাদর, অনাদর মানে নাই আদর বা নেই আদর। ঠিক আছে, আদর যত্ন ছাড়া যারা বড় হয় তাকে বলা হয় অনাদর। ঠিক আছে, অনাদর মানে আদর নাই, ঠিক আছে, নেই আদর। আমি বললাম নাতি, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ। ঠিক আছে, তারপর আমরা বললাম বেতাল মানে তাল নাই, বেতাল, বেতাল মানে হচ্ছে নেই তাল। তাহলে দেখো নেই, নাই, নয়, নাই, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে অবশ্যই হবে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। এছাড়াও আছে নয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, অরক তৎপুরুষ সমাস, এগুলো আমরা শিখাই দিব আমাদের পেড ব্যাচের ক্লাসে। ঠিক আছে, ওকে, তাহলে সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বলো বলো, সবাই ক্লিয়ার? ওকে, এখন আমরা আসি একটু প্র্যাকটিসে আসি। বলছি গাছ পাকা, গাছ পাকা, তাহলে গাছ পাকা এর ব্যাস বাক্য কি হবে? গাছে পাকা যে ফল, তাহলে গা ছয় কাটছে, গাছে পাকা, তাই না? এই তো বুঝায় গাছ পাকা মানে কি? গাছে পাকছে ভাই, তাহলে গাছে, তাহলে দেখো গাছে মানে এটা কি? গাছে মানে হচ্ছে গাছ, গাছে মানে হচ্ছে গাছ যোগ এ বিভক্তি, তাহলে গাছ যোগ এ হয়েছে কি? গাছে, গাছ যোগ এ কি হয়েছে কি? গাছে, গাছ যোগ এ হয়েছে গাছে, তাহলে এই বিভক্তিটা কি? এটা হচ্ছে এ বিভক্তি। এ বিভক্তি কই ছিল বলো? এ বিভক্তি কই ছিল বলো? এ বিভক্তি কোথায় আছে বলো দেখি? রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো। এ বিভক্তি কোথায় আছে বলো? কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলো? সবাই কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? এ বিভক্তি কোথায় আছে খুঁজে বের করো। গাছে পাকা, গাছ পাকা, তাহলে এই বিভক্তি কোথায় আছে দেখো? তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস, এই তিনটা তো হবেই না ভাই, এটা হবে তৎপুরুষ সমাস। তাহলে কোন তৎপুরুষ সমাস এটা বলো? এটা বলো কোন তৎপুরুষ সমাস ভাই? কোন তৎপুরুষ সমাস বলো ভাই? এই দেখো এ বিভক্তি, হতে গাছে পাকা, এ বিভক্তি কোথায় আছে বাইর করো। এ এ এ অন্তস্থতে, এই জায়গায় একটু মিস্টেক আছে। ঠিক আছে, এটা তৎপুরুষ সমাস, তাহলে কি হবে? গাছে পাকা, এ বিভক্তি আছে। খেয়াল করো,
বলছে গাছে পাকা, তাহলে গাছে পাকা, গাছ পাকা, তাহলে এই বিভক্তি আছে, বিভক্তি থাকলে কি সমাস? বিভক্তি থাকলে অবশ্যই তৎপুরুষ সমাস। এরপরে আসি বলছে চোখের বালি, চোখের বালি, চোখের, তাহলে চোখের, একটু খেয়াল করো, চোখের বালি, তাহলে চোখের বালি বলছে না, তাহলে চোখের, তাহলে এই চোখের শব্দটার সাথে কি আছে? চোখ আছে, চোখের সাথে কি আছে? এর বিভক্তি আছে। আমরা জানি র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস, জায়গা নাই, অপশন নাই, ভুল আছে, তৎপুরুষ সমাস ভুল আছে। এটা একটু আসি, র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস হওয়ার কথা একটু দেখি আমরা। রাইট অ্যান্সার কি হবে? র এর, র এর, র এর, দেখো এই যে র এর ষষ্ঠী তৎপুরুষ, র এর কি হবে? র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস, তার মানে অপশনে একটা ভুল আছে, এই জায়গায় পঞ্চমী না, এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আসলে ভুল না, এটা আমি ইচ্ছে করে দিছি যেন তোমরা বলতে পারো অপশন কি হবে, রাইট অ্যান্সার কি হবে। কনফিউশন হও, কনফিউজড হও। চোখের বালি, এর আছে বিভক্তি, বিভক্তি কি আছে? র এর। আমরা জানি এই জায়গায় আছে চোখের বালি, একটু খেয়াল করো, চোখের সাথে যুক্ত হয়েছে এর বিভক্তি, মানে এ, একার, একারের জন্য হয়েছে, একারের পূর্ণরূপ হচ্ছে এ, ঠিক আছে, আর র আছে এই র, তাহলে এর বিভক্তি আমরা জানি র আর হচ্ছে এর, এই দুইটা বিভক্তি আছে কোথায়? এই দুইটা বিভক্তি আছে ষষ্ঠীতে, এই দুইটা বিভক্তি আছে কোথায়? ষষ্ঠীতে, তার মানে এটা কোন সমাস হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। ভুল দিছো, এটা বহুব্রী সমাস জীবন হবে না, এটা কি হবে? বহুব্রী সমাস জীবন হবে না। চোখের বালি, চোখের বালি, চোখের বালি, চোখের বালি, কি হবে? চোখের বালি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে ফাইন। এরপরে আসি হজ যাত্রা। আমরা বলছিলাম হজ যাত্রা, ভাই হজ যাত্রা কি টাকা পয়সার জন্য যায়? হজ কি করে? হজের জন্য যাত্রা। আমরা বলছিলাম জন্য হতে থেকে, আমরা বলছিলাম জন্য নিমিত্তে, কে রে জন্য নিমিত্তে, এগুলো থাকলে কি? এগুলো থাকলে চতুর্থী তৎপুরুষ সমাস। একটু আগে বলছি হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তাহলে কে রে জন্য নিমিত্তে থাকলে কি? থাকলে হবে চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে হজ যাত্রা বেশ বাক্য কি? হজের জন্য যাত্রা। তাহলে আমরা বলছিলাম সম্মানার্থে, ভক্তিয়ার্থে যদি আসে তাহলে সেটাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে আসি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস আমরা বলছিলাম দ্বিতীয়কে গায়ে পরপদের গান, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এই তিনটা সমাসে পরপদ প্রধান, এই তিনটা সমাসে কি? পরপদ প্রধান। তাহলে একটু দেখো, আমি কি বলছিলাম একটু খেয়াল করো, আমি কি বলছিলাম একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। আমি বলছিলাম যে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস হচ্ছে যে যেই সমাসে, একটু খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, সবাই খেয়াল করো, যে বলছে কর্মধারয় সমাস দ্বিতীয়কে গায়ে পরপদের গান, তার মানে দ্বিগু সমাস, দ্বিগু সমাস ছিল, দ্বিগু সমাস, পরপদ প্রধান, তৎপুরুষ সমাস, দ্বিতীয়কে তৎপুরুষ, তৎপুরুষ একটু আগে পড়াইছি ভাই, তৎপুরুষ সমাস। আর একটা হচ্ছে কারক, মানে কর্মধারয় সমাস, দ্বিতীয়কে গায়ে পরপদের গান পড়াইছিলাম, দ্বি ত ক, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, তার মানে এই তিনটা সমাসে পরপদ প্রধান, পরপদ প্রধান। তাহলে শুরুতে পাইছিলাম দ্বিগু সমাস, দ্বিগু সমাসে ছিল সংখ্যা ছিল আর পরপদ প্রধান ছিল, তৎপুরুষ সমাসে বিভক্তি ছিল, পরপদ প্রধান ছিল, কর্মধারয় সমাসে পরপদ প্রধান, কিন্তু এই জায়গায় কম্পেয়ার হবে, তুলনা, তুলনা। তাহলে এই কর্মধারয় সমাসে কি থাকবে? কর্মধারয় সমাস জানার স্পেসিফিক উদাহরণ হচ্ছে তুলনা। এখানে কি থাকবে? তুলনা থাকবে। এখানে কি থাকবে? এখানে তুলনা থাকবে, তুলনা থাকবে। এখানে কি থাকবে? এখানে তুলনা থাকবে। এখানে কি থাকবে? তুলনা থাকবে, তুলনা। তুলনা থাকলে এটা কি হবে? এটা হবে কর্মধারয় সমাস। এখন আসি ভাই, কর্মধারয় সমাসের মধ্যে আবার প্রকারভেদ আছে। একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে উপমান উপমিত, আর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন সাধারণ কর্মধারয় সমাস কি ভাই? আসো শিখাচ্ছি। বলছে বিশেষ্য এবং বিশেষণ, একটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে বলা হয় সাধারণ। দেখো বিশেষ্য মানে হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে যদি সমাস হয় সেটাকে বলি আমরা সাধারণ কর্মধারয় সমাস। আবার এই জায়গায় আছে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে বিশেষণ প্লাস নাউন থাকলে এটা হয় সাধারণ কর্মধারয় সমাস। আমরা বললাম বিশেষণ প্লাস বিশেষণ, মানে দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটাই যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাও কি হবে? কর্মধারয় সমাস হবে। বললাম দুইটাই ক্রিয়া, মানে দুইটাই কি ভার্ব, দুইটাই কি ভার্ব থাকলে হবে, এটা হবে সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আমরা বলছিলাম যে আমি যদি বলি পড়ালেখা, তাহলে কি এটা? এটা হবে কর্মধারয় সমাস, কারণ পড়া ক্রিয়া, লেখা ক্রিয়া, দুইটা ক্রিয়া থাকলে সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। আমি বললাম যে বিশেষণ বিশেষণ, আমি বললাম যে কি হতে পারে এরকম বলো, আমি বললাম
দুইটাই অ্যাডজেক্টিভ, মানে দুইটাই অ্যাডজেক্টিভ, গুণ বুঝাও, একটু বুঝাও। আচ্ছা আমরা আসি উপর থেকে আসি, বলছি বিশেষ্য প্লাস বিশেষণ, তাহলে বিশেষ্য একটা হচ্ছে নাউন, নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আমি বললাম আলু, আলু একটু দেখো, আলু, গোলা আলু, ঠিক আছে। আলু মানে কি একটা নাউন, একটা নাম, সবজির নাম। তাহলে আলু মানে হচ্ছে একটা নাউন। আলুটা, আলুর একটা একটা অবস্থান লাগবে, মানে অ্যাডজেক্টিভ লাগবে, দোষ গুণ অবস্থা, এটাকে বলা অ্যাডজেক্টিভ বা বাংলা বলা হয় বিশেষণ। তাহলে দেখো আর বিশেষণ কি, আলুটা আছে সিদ্ধ অবস্থায়, কি অবস্থায় আছে, সিদ্ধ অবস্থায়। তাহলে আলু সিদ্ধ, আলু সিদ্ধ, তাহলে আলু আছে কি অবস্থায়, সিদ্ধ অবস্থায়। তাহলে আলুটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আলু সিদ্ধ, পরীক্ষায় যদি আসে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, এগুলো কোন সমাস, এগুলো হবে সাধারণ কর্মধারয় সমাস। এগুলো কি হবে, এগুলো হবে সাধারণ কর্মধারয় সমাস, এগুলো কি হবে, সাধারণ কর্মধারয় সমাস। একবার বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য। আমি যদি বলি বিশেষণ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আমি বললাম পাকা, আমি বললাম পাকা, আমি বললাম পাকা আম, কি বললাম, পাকা আম, পাকা আম। তাহলে পাকার হচ্ছে অ্যাডজেক্টিভ, আমটা হচ্ছে কি নাউন। তাহলে আমটা কি অবস্থায় আছে, পাকা অবস্থায় আছে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে, সেটাকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। দুটোই বিশেষণ, দুটোই বিশেষণ। আমি বললাম কি বলতে পারি বলো, দুটোই বিশেষণ। আমি বললাম ভালো মন্দ কিছু খাও, তাহলে ভালো মন্দ দুটোই কি, দুটোই আছে অ্যাডজেক্টিভ। আমি বললাম শান্ত শিষ্ট, ছেলেটা শান্ত শিষ্ট, বললাম কি শান্ত শিষ্ট, শিষ্ট, শান্ত শিষ্ট। তাহলে শান্ত শিষ্ট দুটোই দেখো, শান্ত অ্যাডজেক্টিভ, শিষ্ট অ্যাডজেক্টিভ। ছেলেটা শান্ত শিষ্ট, ঠিক আছে, ছেলেটা শান্ত শিষ্ট, ঠিক আছে। যাই হোক, যে শান্ত সেই শিষ্ট, বেশ বাক্য খুব ইজি। যা পাকা, পাকা যে আম, পাকা যে আম, আলু যে সিদ্ধ, শান্ত, যে শান্ত সেই শিষ্ট। ক্রিয়া, দুইটাই ক্রিয়া, আসা যাওয়া, খাওয়া, পড়ালেখা, এগুলো সব হচ্ছে ক্রিয়া, মানে ক্রিয়া, দুইটাই ক্রিয়া, ক্রিয়া বোঝানো, এটা সাধারণ কর্মধারয় সমাস হবে। এটা কি হবে, সাধারণ কর্মধারয় সমাস হবে। ওকে, আসো সবাইকে এ পর্যন্ত বুঝছো কিনা আমাকে কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা বলো। যে সমাসে পরপদ প্রাধান্য পায় এবং পরপদ প্রাধান্য পায়, যে সমাসে পরপদ প্রাধান্য পায় এবং তুলনা বোঝায়, কম্পেয়ার করা বোঝায়, সেটাকে বলে আমরা কর্মধারয় সমাস। ওকে, এখন আসি উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। তিনটা কর্মধারয় আছে ভাই, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমিত, একটা হচ্ছে রূপক। মনে রাখবা, তোমার বন্ধু যখন তোমার প্রশংসা করে তখন সেটা হচ্ছে উপমান, মানে সত্যি প্রশংসা। তাহলে উপমানে হচ্ছে সত্য, সত্য তুলনা বুঝাবে। আর উপমিত, মিত মানে কি ভাই, মিথ্যা, মিত মানে হচ্ছে মিথ্যা, তার মানে মিথ্যা তুলনা বুঝালে সেটাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এখন কথা হচ্ছে ভাই সত্য মিথ্যা, এরপর সে রূপক, রূপকে তুলনা হবে মিথ্যা, সব মিথ্যা কথা, সব মিথ্যা। এখন কথা হচ্ছে একটা দৃশ্যমান একটা অদৃশ্য, এই যে মিথ্যা প্লাস এটা হবে অদৃশ্য, এটা কি হবে, অদৃশ্য। মিথ্যা প্লাস অদৃশ্য যদি তুলনা বোঝায় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। আবার যদি মিথ্যা প্লাস দৃশ্যমান, দেখা যায়, চোখে দেখা যায়, দৃশ্যমান, সেইটাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। সেটাকে আমরা কি বলবো, উপমিত কর্মধারয় সমাস। আর সত্য তুলনা বোঝালে ওটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। একটু খেয়াল করো, জীবন থেকে নিয়ে কিছু এক্সাম্পল খেয়াল করো। তোমার বন্ধুকে যখন তুমি প্রশংসা করো, এই বন্ধু দেখতো তোর চুলটা তো খুব সুন্দর লাগতেছে, কই থেকে কাট দিছস, মানে সত্যি তুলনা করছে, মানে পাম দেয়, সত্যি কথা বলছে। কিন্তু বান্ধবীরা যখন বলো যে আল্লাহ তোকে আজকে এত সুন্দর লাগতেছে, তোর চোখ তো চোখ নাই, যেন ময়ূরের, ময়ূরের চোখ হয়ে গেছে, ময়ূরাক্ষী, তাহলে তোর চোখ না, তোর চোখ যেন ময়ূরাক্ষী, আল্লাহ তোর চেহারা এত সুন্দর, তোর চেহারা না, এটা তো চাঁদ মুখ, এটা তো মুখ না, এটা সাধারণ মুখ না, এটা তো চাঁদ মুখ। তাহলে দেখো ভাই, একটা মেয়ের মুখ, একটা মেয়ের মুখ যতই মেকআপ করুক বা যত সুন্দর হোক, গড গিফটেড যতই সুন্দর হোক, একটা মেয়ের মুখ কি কখনো চাঁদ হইতে পারবে, চাঁদ হইতে পারবে? একটা মানুষের মুখকে চাঁদ হওয়া সম্ভব, পসিবল? মিথ্যা কথা, সাফা বানা মিথ্যা কথা। দেখো একটু আমি বললাম চাঁদ মুখ, আমি কি বললাম, চাঁদ মুখ, ঠিক আছে, চাঁদ মুখ। আমি বললাম কাজল কালো, তোর চোখের কাজল খুব, ঠিক আছে, কাজল, কাজল কালো। একটু খেয়াল করো, কাজল কি কালো না সাদা, বলো তো দেখি, কাজল কি কালো না সাদা? অবশ্যই কালো, কাজল তো অবশ্যই কালো হয়। এখন ডিজিটাল কাজল কি হয় জানি না, আমি আমি জানি কাজল কালো হয়, ঠিক আছে, তোমরা জানো কাজল কালো। তাহলে কাজল কালো, তাহলে এটা সত্য তুলনা বুঝাইছে না মিথ্যা তুলনা বুঝাইছে? অবভিয়াসলি সত্য তুলনা বুঝাইছে। তার মানে সত্য যদি তুলনা বুঝায় তাহলে হবে উপমান কর্মধারয় সমাস। যদি মিথ্যা হয় আর দৃশ্যমান হয়, দেখো চাঁদ দেখা যাচ্ছে, চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়, তো চাঁদ মুখ মিথ্যা তুলনা, চাঁদ মুখ মিথ্যা তুলনা, ঠিক আছে, মুখ চাঁদ হইতে পারে না, চন্দ্রমুখ, মুখ চাঁদ হইতে পারে না, কিন্তু এটা উপমিত কর্মধারয় সমাস, কেননা এটা দৃশ্যমান। আচ্ছা, আমি বললাম যে একটা মেয়েকে আরো আরো প্রশংসা কিভাবে করা যায়, কিভাবে করা যায় বলো, বলো। মনে করো যে বলতেছে যে
কি বলা যায়, বলে যে তোমার মুখ তো নয় যেন চন্দ্রমুখ, বলছে আহ অধর পল্লব। ঠোঁট, ঠোঁটকে বলছে তোমার ঠোঁট তো নয় যেন অধর পল্লব। কি বলছে, ঠোঁট, ঠোঁটের প্রশংসা করতে যা বলছে অধর পল্লব, পল্লব। ঠিক আছে, তাহলে অধর মানে কি, অধর মানে হচ্ছে যে ঠোঁটের নিচের পাপড়ি যেটাকে বলা হয়। ঠিক আছে, অধর পল্লব এরকম করে মনে করো একটা ঠোঁট, আমি পারি না যদিও, এরকম একটা ঠোঁট আঁকলাম। ঠিক আছে, এই ঠোঁটকে বলছে অধর পল্লব। দেখো পল্লব মানে হচ্ছে পাতা, অধর মানে হচ্ছে ঠোঁট। তাহলে একটা ঠোঁট যতই বাঁকা হোক, যতই সুন্দর হোক, যতই কিউট হোক, সে কি কখনো পাতা হইতে পারবে? সে কি কখনো পাতা হইতে পারবে? পারবে না। তার মানে মিথ্যা তুলনা, পাম দিছে। মিথ্যা তুলনা হলেই সেটা হবে উপমিত কর্মদ্বারয় সমাস। আমি যদি বলি, মনে মনে করো এখন আমার ছেলে ভাইদেরকে একটু পাম দেই, ছেলেদেরকে আমি যদি বলি, মনে করো আমি বললাম যে সিংহ পুরুষ, তোমার শরীরে এত শক্তি, তুমি তো মানুষ না, তুমি তো সিংহ পুরুষ। আমি বললাম সিংহ পুরুষ, সিংহ পুরুষ। তাহলে একটা ছেলের গায়ে যতই শক্তি থাকুক, সে কি কখনো সিংহ হইতে পারবে? 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 বলো বলো বলো, কমেন্ট করো। পারবে না। তার মানে একটা একটা মানুষ যতই শক্তিশালী হোক, সে কখনো সিংহ হওয়া পসিবল না। তার মানে সিংহ পুরুষ এটা হচ্ছে মিথ্যা কথা, কিন্তু দৃশ্যমান সিংহ দেখা যায়, পুরুষও দেখা যায়। অদর মানে হচ্ছে ঠোঁট, পল্লব পাতা, দুইটাই দেখা যায়। চাঁদ মুখ, চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়। দেখো আমাদের মায়েরা, আমাদের আম্মা, মানে মা খালারা থাকতে বলতো, আরে বাচ্চাদেরকে বলে আমার খোকন সোনা কই রে, তাহলে খোকন সোনা মানে খোকন কি বলতেছে, বাচ্চাদেরকে কি বলে, আমাদের খোকন সোনা কই রে, বলছে খোকন সোনা, খোকন সোনা কই রে। তাহলে একটু খেয়াল করে, জায়গা খোকন বলছে, সোনা বলছে, মানে খোকন মানে হচ্ছে বাচ্চা। মনে করো আমাকেও বলছে আমার মা খোকন সোনা কই রে, মানে খোকন হচ্ছে ছেলে ভাই, খোকন ছেলে। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান মূল্যবান। তার মানে এই খোকন কি কখনো স্বর্ণ হইতে পারবে? বলো বলো বলো, কমেন্ট করো। খোকন কি কখনো স্বর্ণ হইতে পারবে? পারবে না। আচ্ছা, যদি না পারে তার মানে মিথ্যা কথা। সামা আমরা বলবো মিথ্যা কথা বললে, মিথ্যা তুলনা বুঝালেই সেটা হবে কর্মধারয় সমাস। সেটা কি হবে? কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস আমরা কি জানলাম? কর্মধারয় সমাস হচ্ছে যেটা দৃশ্যমান এবং মিথ্যা। মিথ্যা, মিথ্যা হলেই হয় রূপক, না রূপক না মিত, মিত, মিত। মিত তো দেখা যায়, রূপকে দেখা যায় না। আসি আমরা রূপকে। আমরা বললাম মন মাঝি, কি বললাম? মন মাঝি, মন মাঝি রে আয় ফিরে আয়, কি গান গাইছে মন মাঝি। আরে ভাই মন দেখছো জীবনে কোনোদিন? দেখছো মন কেমন? এরকম, অনেকে বলবে এরকম ভাইয়া, এরকম এরকম। আরে ভাই মন এরকম কে বলছে তোমারে? আমি নিজে দেখি নাই, আমার দেখাও, মন দেখাও। দেখা যায় না। তাহলে এই যে জিনিস দেখা যায় না, সেটা হচ্ছে অদৃশ্য। আর অদৃশ্য যদি মিথ্যা তুলনা হয়, তাহলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। যেমন বললাম বিদ্যাসাগর, কি বললাম? বিদ্যাসাগর, বিদ্যাসাগর, বিদ্যাসাগর। তাহলে দেখো বিদ্যা কোনোদিন চোখে দেখছো? আমার এক স্টুডেন্ট বলতেছে, আমি বাসায় পড়াইতাম, বলতেছে ভাইয়া দেখছি তো বিদ্যা, এই যে বই খাতা অনেক কিছু। পাগলের এগুলো বই, এটা খাতা, এটা বিদ্যা? বিদ্যা দেখা যায়? জ্ঞান বুদ্ধি বিদ্যা এগুলো দেখা যায় না, দেখা যায় না। মানে অদৃশ্য। আর একটা মানুষের বুদ্ধি কখনো সাগর সমান হতে পারে না, পারে না। ঠিক আছে, তাহলে বুদ্ধি মানে বিদ্যাসাগর। আমরা বললাম জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু এটা হচ্ছে বিদ্যাসাগরের মতোই। জ্ঞান সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে সিন্ধু মানে হচ্ছে সাগর। সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে সাগর, সিন্ধু মানে হচ্ছে সাগর। আর জ্ঞান মানে হচ্ছে জ্ঞান, যেটা দেখা যায় না। ঠিক আছে, প্রজ্ঞা জ্ঞান এগুলো দেখা যায় না। ঠিক আছে, তাহলে দেখো বিদ্যাসাগর, জ্ঞান সিন্ধু, মন মাঝি, তারপর হচ্ছে প্রেম ডোর। আরেকটা, আরেকটা সবচেয়ে বেশি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। ঠিক আছে, সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে দেখো বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট। একটা মানুষের দুঃখ কষ্ট কখনো সাগর সমান হতে পারে না। তার মানে এই দেখো মনও দেখা যায় না, বিদ্যাও দেখা যায় না, জ্ঞানও দেখা যায় না, বিষাদ মানে দুঃখ কষ্ট দেখা যায় না। যেগুলো দেখা যায় না এবং মিথ্যা তুলনা বোঝায়, সেগুলোকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। আর যেগুলো দেখা যায় এবং মিথ্যা তুলনা, সেগুলোকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। আর যেগুলো সত্য তুলনা, যেমন আমি বললাম দুধ সাদা, দুধ সাদা, ভাই দুধ সাদাই হয়। আমি বললাম তুষার শুভ্র, তুষার শুভ্র, শুভ্র, শুভ্র। তাহলে তুষার শুভ্র, তার মানে তুষার মানে হচ্ছে ওই যে তুষার, তুষার পড়ে মেঘ, মেঘ তুষার পড়ে বৃষ্টির দিন, সরি শীতের দিনে যে তুষার পড়ে, কুয়াশা পড়ে, ওটা সাদাই হয়, তুষার শুভ্র। আমি বললাম রক্ত লাল, কি বললাম? রক্ত লাল, রক্ত লাল। তাহলে রক্ত কি হয়? লালই হয় ভাই, রক্ত লাল হয় ভাই, কিছু করার নেই, রক্ত লাল। তাহলে কাজল কালো, তুষার শুভ্র, দুধ সাদা, এগুলো কি? এগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। 10 মিনিট।
আচ্ছা, ওকে, একটু দেখো তাহলে আমরা উপমান, উপমিত, রূপক, কর্মধারয় সমাস ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এরপর আসি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাঝখান থেকে যে পদ লোপ পায় সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি শুরুতে পড়াইছিলাম না যে কি বলছিলাম বলো, যে তোমাদেরকে বলছিলাম যে দুধ মিশানো ভাত, তাহলে দুধ ভাত, দুধ মেশানো 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 ভাত, ভাত, দুধ মেশানো ভাত, একটা হচ্ছে ডাল মেশানো ভাত, একটা হচ্ছে দুধ মেশানো ভাত, তার মানে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে এটা কি দুধ ভাত, দুধ ভাত, একটু খেয়াল করো, দুধ ভাত, দুধ ভাত, তাহলে দুধ মেশানো ভাত, দুধ ভাত, একটু খেয়াল করো, এই যে দুধও আছে ভাতও আছে, মাঝখান থেকে কি গেছে, মেশানো গেছে, তাহলে মেশানোটা কি, এটা হচ্ছে মধ্য পদ, এটা কি মধ্যপদ। যদি মাঝখান থেকে কোনো পদ লোপ পায় সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত, চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে সিংহ চিহ্নিত আসন সেটা কি হবে, সিংহাসন। একটু খেয়াল করো ব্যাস বাক্য কি হবে, সিংহাসন, সিংহাসন, ব্যাস বাক্য কি সিংহাসন। তাহলে দেখো সিংহ আছে, সিংহ আছে, আসনও আছে, মাঝখান থেকে লোপ পাইছে কি, মাঝখান থেকে লোপ পাইছে মধ্যপদ, মধ্যপদ লোপ পেয়েছে। মনে রাখবা মধ্যপদ যদি লোপ পায় এবং পরপদ যদি তুলনা, মানে তুলনা বুঝে এবং পরপদ যদি প্রাধান্য পায় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে দুধ ভাত, সিংহ, সিংহ পুরুষ, তারপর আমরা বললাম মৌমাছি, মৌ সংগ্রহ করে যে মাছি তাকে বলা হয় মৌমাছি, এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওকে, এরপরে একটা আসো আমরা দেখো, আমরা একটা এক্সাম্পলে আসি। বলছে কাজল কালো, আর সঠিক ব্যাস বাক্য কি, কাজলের ন্যায় কালো। মনে রাখবা যে কাজলের ন্যায় মানে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমান, উপমান, উপমান কর্মধারয় সমাস ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে যে পূর্বপদ, পূর্বপদ প্লাস, পূর্বপদ প্লাস ন্যায় প্লাস পরপদ, পূর্বপদ প্লাস ন্যায় প্লাস পরপদ, তাহলে এটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। তাহলে দেখো কাজল কালো, কাজলের রং কি হয়, কালোই হয়, ভাই এটা সত্যি কথা। তাহলে সত্যি কথা হলে কি সমাস, এটা উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস যদি হয়ে থাকে একটু খেয়াল করো, ঘর জামাই, গুড, ঘর জামাই, ঝালমুড়ি, এগুলো সবগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঘর জামাই ব্যাস বাক্য কি হবে, ঘরে আশ্রিত জামাই, ঝালমুড়ি কি হবে, ঝাল মিশ্রিত মুড়ি, ঝালমুড়ি, এগুলো সবগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কি হবে, কাজলের ন্যায় কালো হবে। কাজল রূপক কালো, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল। কাজল ও কালো, এটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল। কাজল যে কালো, এটা হচ্ছে তোমার বহুব্রী সমাসের এক্সাম্পল। তার মানে তোমাকে ধরতে হবে এটা কোন সমাস, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এরপর আসি, বলছে জীবন নাশের আশঙ্কায় যে বীমা তাকে বলা হয় জীবন বীমা। তাহলে দেখো একটু খেয়াল করো, জীবনও আছে বীমাও আছে, এই জায়গায় জীবনও আছে বীমাও আছে, মাঝখান থেকে মধ্যপদ লোপ পাইছে, মধ্যপদ লোপ পেয়েছে। মনে রাখবা পূর্বপদ এবং পরপদের মাঝখান থেকে যদি মধ্যপদ লোপ পায় তাকে কি সমাস বলে, তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। তাকে কি বলা হয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। ওকে, এরপর আসি ফুলকুমারী। একটা মেয়ে যত সুন্দর হোক সে কি কখনো ফুল হইতে পারবে, পারবে না, তার মানে মিথ্যা কথা। ফুল দেখা যায়, অবশ্যই দেখা যায়, তার মানে দৃশ্যমান, তার মানে এটা দৃশ্যমান প্লাস মিথ্যা তুলনা, দৃশ্যমান এবং মিথ্যা তুলনা যদি হয় সেটাকে কি সমাস বলা হয়, কমেন্ট করো, এখন কমেন্ট করো। আমরা জানি দৃশ্যমান এবং মিথ্যা এটা হচ্ছে উপমিত, উপমিত কর্মধারয় সমাস। তাহলে ফুল দেখো উপমিত কর্মধারয় সমাস, তাহলে বলছো ফুলকুমারী, সমস্ত পদের ব্যাস বাক্য কি, তাহলে ফুলকুমারী এটা হচ্ছে উপমিত। মনে রাখবা এইটা নিয়ে অনেক সংখ্যা বা যে পদের তুলনা, তুলনা হবে, যে পদের তুলনা হবে হবে সে কি পদ, তারপরে কি বাকি পদ। যেমন বলি ফুল কুমারীর ন্যায়, কুমারী ফুলের ন্যায়, এটা নিয়ে প্যাস লাগে। তাহলে দেখো ফুলের ন্যায় কি হবে, এই জায়গায় কি হবে, কুমারী ফুলের ন্যায় না ফুল কুমারীর ন্যায়, এই দুটো তো হবেই না। এখন দেখো ফুল আর হচ্ছে কুমারী, তাহলে কার প্রশংসা করা হচ্ছে, অবশ্যই কুমারীর প্রশংসা করা হচ্ছে, মেয়ের প্রশংসা করা হচ্ছে, তাহলে মেয়ে আগে আসবে, বাকি পদ কি আছে ফুল, তাহলে ফুল আসবে, তারপরে র বা এর বিভক্তি আসবে, এরপরে হচ্ছে ন্যায়, র বা এর বিভক্তি, তারপর হচ্ছে ন্যায়। তাহলে যে পদের তুলনা হবে সে পদ প্রথম, তারপর হচ্ছে বাকি পদ, তারপর হচ্ছে ন্যায়, তাহলে হয়ে যাবে আমাদের উপমিত কর্মধারয় সমাসের। তোমার এরকম আরো হইতে পারে, যেমন সিংহ পুরুষ, তাহলে সিংহ, সিংহ পুরুষ, সিংহ পুরুষ, এটা কনফিউশন হয়, অনেক স্টুডেন্ট কনফিউশন হয় এগুলোতে। তাহলে এটা কি হবে, কুমারী ফুলের ন্যায়। মনে রাখো সিংহ পুরুষ, এ জায়গায় পুরুষের প্রশংসা হচ্ছে না সিংহের প্রশংসা হচ্ছে, অবশ্যই পুরুষের প্রশংসা হচ্ছে। তাহলে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। বলছি আমি বলছি যে অধর পল্লব, তাহলে পাতার প্রশংসা না, আমি অধরের প্রশংসা করতেছি, অধর পল্লবের ন্যায়। আবার আমি যদি বলি মনে করো
যে আমি বললাম সিংহ পুরুষ অদর পল্লব, আমি বললাম খুকন সোনা, তারপরে খুকন ছেলের প্রশংসা করতেছি, খুকন স্বর্ণের ন্যায় বা সোনার ন্যায়, তাহলে হবে আমাদের রাইট অ্যান্সার খুকন সোনা। ক্লিয়ার? তারপরে আসি, বলছে চন্দ্রমুখ, চন্দ্রমুখের শব্দের ব্যাস বাক্য কি হবে? আমরা জানি এটা কি, চন্দ্রমুখ, একটা মুখ কখনো চাঁদের মতো হইতে পারে না, তার মানে এটা উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস উদাহরণ কি? মুখ আগে আসবে, চন্দ্র আসবে, তারপর ন্যায় আসবে, তাহলে মুখ চন্দ্রের ন্যায়, মুখের প্রশংসা করছি। ওকে, এরপরে আসো বহুব্রী সমাস। দেখো বহুব্রী সমাসে আমরা বলছিলাম দ্বন্দ্ব উভয় পদ সমান, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, বহুব্রীতে পায় নতুন অর্থ। বহুব্রীতে কি পায়? নতুন অর্থ পায়, অব্যয়িত পূর্বপদ বলের আসে ভাই। তাহলে বহুব্রী সমাস, বহুব্রী সমাসে কি হবে বলো? বহুব্রী সমাসে চুলাচুলি, বহুব্রীতে আমরা নতুন অর্থ পাই। চুলও বুঝাচ্ছে না, চুলাও বুঝাচ্ছে না, চুলো বুঝায় না, চুলিও বুঝায় না, বুঝায় চুলে চুলে যে ঝগড়া তাকে বলা হয় চুলাচুলি। তার মানে পূর্বপদ বুঝাচ্ছে না, পরপদ বুঝাচ্ছে না, একটা নতুন অর্থকে প্রাধান্য দিচ্ছে। নতুন অর্থ যদি প্রাধান্য দেয় তাকে বলা হয় বহুব্রী সমাস। তাহলে চুলে চুলে যে লড়াই তাকে বলা হয় চুলাচুলি, এটা হচ্ছে বেশ বাক্য। হচ্ছে হাসাহাসি, তাহলে হাসও বুঝাচ্ছে না, হাসিও বুঝাচ্ছে না, মানে পূর্বপদ না পরপদ না, নতুন একটি অর্থ প্রাধান্য পাচ্ছে, নতুন একটা অর্থ প্রাধান্য পাচ্ছে, মানে হাসা হাসি। ঠিক আছে, তারপর আসি বিনা, বিনা পানি, এটা একসাথে লেখা হবে বিনা পানি। বিনা পানি বিদ্যাদেবী সরস্বতীকে বোঝায়, বিনা পানিতে যার তাকে বলা হয় বিনা পানি। 10 গজি মানে 10 গজি, এটা কি বোঝায়? 10 গজ কি? শাড়িকে বোঝায়। তাহলে 10 গজি, 12 হাতি, 12 হাতি কি? একটা শাড়িকে বোঝায়। 10 গজি 12 হাতি, এগুলো কি? এগুলো কি? এগুলো ভাই শাড়ি, শাড়ি, শাড়ি। 10ও বোঝাচ্ছে না, গজিও বোঝাচ্ছে না, তোমরা আবার এটা 10 দেখে মনে করো না এটা দ্বিগু সমাস, অবশ্যই না। 10 গজি মানে হচ্ছে শাড়িকে বোঝাচ্ছে, পূর্বপ্রধান পরপ্রধান নতুন অর্থকে বোঝাচ্ছে। চৌচালা, চৌচালা মানে কি? একটু আগে বুঝাইছি, চার চাল বিশিষ্ট ঘরকে বোঝায়, এগুলোকে বলা হয় চৌচালা। তাহলে পূর্বপদ এবং পরপদ না বুঝে নতুন একটা অর্থকে বোঝালে সেটাকে বলা হয় বহুব্রী সমাস। আসি কানে কানে যে কথা তাকে বলা হয় কানাকানি। তাহলে কানাকে বুঝায় না কানিকে বুঝায়, কানাও বুঝায় না কানিও বুঝায় না, কানে কানে যে কথাকে বুঝায়, তাহলে এটা কি সমাস? এটা হবে ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাস। এখন আসো ব্যতিহার বহুব্রী সমাস কি ভাই? ব্যতিহার বহুব্রী সমাস কি ভাই? ব্যতিহার বহুব্রী সমাস কি বলো? তোমাদেরকে এই ব্যতিহার বহুব্রী সমাস আমরা প্রাইভেট ব্যাচে শিখাবো। তোমরা এই যে ব্যতিহার বহুব্রী সমাস, অলুক বহুব্রী সমাস, এই এই যে বিষয়গুলা, এগুলো আমাদের প্রাইভেট ব্যাচের জন্য কিন্তু সিক্রেট। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা অবশ্যই 31 তারিখের মধ্যে বিশেষ ছাড়ে ভর্তি হয়ে যাও, তাহলে আমাদের এই স্পেশাল অফারে তোমরা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারবে। এরপর অব্যয়ভাব সমাস, এই পদ পড়ালে আমাদের সমাস শেষ। আমরা কি এক ক্লাসে সমাস শিখতে পেরেছি বলো? আমরা কি বুঝছি? বাচ্চারা বলো, কমেন্ট করো। ওকে, আমরা বলছিলাম অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস কি ভাই? বলছি অব্যয়ীতে পূর্বপদ বলের আসে ভাই, তাহলে পূর্বপদ প্রাধান্য পাবে, পূর্বপদ প্রাধান্য পাবে। যেমন বলছি উপকূল, উপকূল, তাহলে এই জায়গায় উপটাই হচ্ছে মেন। কুল জানি আমরা, কুল মানে কি? কিনারা, নদীর কুল, ঠিক আছে, কুল মানে বড়ই না, নদীর কুল। তাহলে এই জায়গায় দেখো এই কুলকে মডিফাই করতেছে কে? উপ, তাহলে উপকূল, কুলের সমীপে, উপনদী, নদীর সমীপে, উপশহর, ক্ষুদ্র, উপশহর ক্ষুদ্র শহর বা শহরের সাদৃশ্য। আমরা বললাম অনুগমন, তাহলে গমনের পশ্চাতে, তার মানে কি? গমন শব্দটাকে মডিফাই করতেছে কি? অনু। আমরা অবাবর্তে বললাম নিরামিষ, নিরামিষ, তাহলে আমিষ শব্দটা ছিল মেন, কিন্তু এই আমিষকে নির শব্দটা, এই যে শুরুতে অব্যয়বাচক যে শব্দটা বসছে, এই নির শব্দটি বসে কি করছে? নির শব্দটা বসে কি করছে? আমিষকে মডিফাই করে দিছে। তার মানে তোমাকে বুঝতে হবে এই জায়গায় পূর্বপদ, এই জায়গায় পূর্বপদ কি করে? সবচেয়ে বেশি ডিমান্ডেবল, ঠিক আছে, পূর্বপদ প্রাধান্য পায়। এই পূর্বপদ যদি প্রাধান্য পায় তাকে আমরা বলি অব্যয়ভাব সমাস। যেমন আমরা বলছি আসমুদ্র মানে সমুদ্র পর্যন্ত, আমরা বললাম আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, মানে এই কণ্ঠ পর্যন্ত, আমরা বললাম আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আ শব্দটা কি করতেছে? আমাদেরকে এই কণ্ঠ শব্দটাকে মডিফাই করে দিচ্ছে। আসমুদ্র মানে সমুদ্র পর্যন্ত, ঠিক আছে, তাহলে সমুদ্রকে মডিফাই করে দিচ্ছে কে? আ, তার মানে শব্দের শুরুতে যেটা আছে এটা হচ্ছে মডিফাই করতেছে। তাহলে আমরা জানি যে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলের আসে ভাই আমির রাশেদ ভাই, ঠিক আছে। ওকে, আসো যোগ্যতা সম্পর্কে বোঝাচ্ছে যথাবিধি, মানে বিধি, বিধিকে মডিফাই করতেছে যথা, তাহলে বিধিকে অতিক্রান্ত না করা, ঠিক আছে, ঠিক আছে। আসি, তারপর আসি যথারীতি, রীতিকে অতিক্রান্ত না করা, ঠিক আছে। প্রতিদিন মানে দিন দিন, ঠিক আছে, প্রতি শব্দটা এসে কি করছে? দিনকে মডিফাই করে দিচ্ছে। তারপর আসি যেমন উপনদী, উপনদী মানে হচ্ছে ক্ষুদ্র নদী, উপনেতা মানে হচ্ছে ক্ষুদ্র নেতা, ঠিক আছে, পাতি নেতা মানে হচ্ছে ক্ষুদ্র নেতা, ঠিক আছে। বলো বিরোধিতা, বিরোধিতা বোঝাচ্ছে। প্রতিকূল মানে হচ্ছে কুলের বিরুদ্ধে। এই যে শব্দগুলো আছে, শব্দগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস।
তোমরা আশা করি আজকের এই ক্লাসে তোমরা করে বুঝতে পেরেছো যে কিভাবে গুছিয়ে পড়লে সমাসটা খুব সহজে শেখা যায়। যেমন উপনদী, উপনদী এই উপশব্দটি ব্যবহৃত হয়েছে কিভাবে, উপশব্দটি দেখো, উপশব্দটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে আমরা পেলাম কি সমাস রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে, আমরা জানি সমাস রীতি বাংলা এসেছে সংস্কৃত বা সংস্কৃত ভাষা থেকে, তৎসম বা সংস্কৃত ভাষা থেকে, শুরুতে বলেছিলাম। এরপর আসি আমাদের এই যে অনলাইন অফলাইন ব্যাচ আছে, তোমরা এগুলোতে কিন্তু ভর্তি হতে পারবে। সবাইকে আমি বলে রাখি, একটু খেয়াল করো, তোমরা সমাস সমাস যদি কেউ না শিখেও থাকো, তোমরা জানো সমাস একটা কঠিন টপিক, ব্যাকরণের মধ্যে তোমাদের কাছে কঠিন টপিক, কিন্তু এই টপিকসটাকে কিভাবে সহজ করতে হয় এটা একজন আদর্শ শিক্ষক জানে। তা আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে পড়াবো, এবং আমাদের অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছেন কর্নিয়াতে, তোমাদের প্রত্যেকজন মানে প্রত্যেক শিক্ষকই তোমাদেরকে গুছিয়ে তোমাদেরকে পড়াবেন, অফলাইন হোক অনলাইন হোক। তো তোমরা আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে আমাদের কর্নিয়া শাখায় ভর্তি হতে পারো। তোমরা অফলাইন অনলাইন দুইভাবে ভর্তি হতে পারবা। তোমাদের জন্য বিশেষ ছাড়ে এই মুহূর্তে ভর্তি চলছে। যদি কেউ অফলাইনে ভর্তি হতে চাও, আমাদের কর্নিয়ার শাখায় হেড অফিসে এসে অথবা আমাদের কর্নিয়ার অফিসে এসে তোমরা ভর্তি হতে পারো। আর যদি কেউ অনলাইনে ভর্তি হতে চাও, তোমরা অনলাইনে আমাদের কর্নিয়ার অফিসিয়াল পেজে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমাদের কর্নিয়ার সাথে হবে তোমাদের সুন্দর পথ চলা, তোমাদের আগামীর স্বপ্ন সার্থক হবে আমাদের এই কর্নিয়ার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের কর্নিয়া পরিবারের সাথে থাকো। সবাইকে এখান থেকে আমি রাশিদুল ইসলাম বিদায় নিচ্ছি। সবাইকে সবার সুন্দর স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।